ওকে, সো আমাদের আজকে যে চ্যাপ্টারটা chapter name is creating competitive advantage, chapter number 18. So welcome to this session or to this topic. So first of all, we look forward to some outlines of this chapter, that is computer analysis, competitive strategies, balancing customer and computer orientation. আমরা আজকের যে ক্লাসের মেইন যেই কয়েকটা টপিকের মধ্যে আমরা ফার্স্টে শিখবো computer analysis, competitive strategies, and balancing customer and competitors orientations. So ফার্স্ট যেই টপিকটা আমাদের মাথায় আমাদের চ্যাপ্টারের সাথে রিলেটেড করে আসছে, দ্যাট ইজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শব্দটা দিয়ে আমরা জানি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে কম্পেয়ার করে অ্যাডভান্টেজ, দ্যাট মিনস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রিকোয়ার ডেলিভারিং মোর ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন টু টার্গেট কনজিউমার দেন কম্পিটিটর্স ডু। কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি? An advantage over competitors gained by offering consumers greater value. কাস্টমারকে কম্পিউটার থেকে বেটার ভ্যালু প্রোভাইড করার মাধ্যমে আমরা যেই অ্যাডভান্টেজটা পাই সেটাকে আমরা বলছি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। মানে দ্যাট মিনস আপনি সেম প্রোডাক্টই ধরেন দুইজন দিচ্ছে, গ্রামীণ ফোন দিচ্ছে, রবি দিচ্ছে, কিন্তু আমরা গ্রামীণ ফোন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছে। কেন পাচ্ছে? বিকজ সে কম্পিউটারের তুলনায় ভালো নেটওয়ার্ক ফেসিলিটি দিচ্ছে, মানে ভালো ভ্যালু দিচ্ছে। সো যখন আপনি কম্পিউটারের চেয়ে মানে সেম ক্যাটাগরির কোম্পানি কম্পিউটারের চেয়ে কাস্টমারকে বেটার ভ্যালু দিবেন, তখন কাস্টমার অবশ্যই আপনার কাছে আসবে। সো আপনি যখন ওই কম্পিউটারের চেয়ে সেম ক্যাটাগরিতে বেটার মানে এক্সট্রা বা কম্পিউটারের চেয়ে বেটার ভ্যালু প্রোভাইড করতে পারবেন, তখন আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রিকোয়ার delivering more value and satisfaction to target customer than competitors do. Computer চেয়ে টার্গেট কাস্টমারকে বেটার ভ্যালু যদি প্রোভাইড করা যায়, সেক্ষেত্রে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারি। কাস্টমার্স উইল সি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাজ কাস্টমার অ্যাডভান্টেজ গিভিং দ্য কোম্পানি অ্যান্ড এজ ওভার ইটস কম্পিটিটর্স। কাস্টমাররা চিন্তা করে যে আমাকে বেটার ভ্যালু দিচ্ছে। আপনার কাছে যেটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোম্পানির কাছে, যে আমি কম্পিউটারের চেয়ে বেটার অ্যাডভান্টেজ পাচ্ছি, সেটা আবার কাস্টমার কাছে কাস্টমার অ্যাডভান্টেজ। কাস্টমার খুঁজে যে কে আমাকে বেটার ভ্যালু দিচ্ছে সেম প্রাইসে বা সেম ক্যাটাগরিতে। একই রকম আমরা যখন স্মার্টফোন কিনতে যাই, আমরা চিন্তা করি এই 10,000 টাকার একটা স্মার্টফোন পারচেস করব, কে আমাকে বেস্ট ভ্যালু দিচ্ছে। আমরা হয়তো কেউ একজন সামান্য একটা ফিচারের জন্য আমরা কিন্তু 10,000 টাকা 5টা কোম্পানি আপনাকে স্মার্টফোন প্রোভাইড করলেও আপনি স্পেসিফিক ব্র্যান্ড থেকে প্রোডাক্ট পারচেস করছেন। ওয়াই? বিকজ দে প্রোভাইড বেটার ভ্যালু। সো এইভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গুলোকে কোম্পানিগুলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডেভেলপ করে। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ডেভেলপ করার জন্য কোম্পানি কিন্তু কি ওই কম্পিউটারকে অ্যানালাইসিস করতে হয়, মানে কম্পিউটার কি দিচ্ছে। দ্যাট মিনস এখন আমি নতুন একটা স্মার্টফোন মার্কেটে বাজারে আনবো, এখন আমার যেই XYZ যে কোম্পানিগুলো আছে, এখন তারা কি কি ফিচার্স দিচ্ছে, কি কি ভ্যালু দিচ্ছে, এগুলো কিন্তু আমাকে কি করতে হবে, কনসিডারেশন করতে হবে। দেন আই উইল প্রোভাইড বা আমি আমার ফিচার্সগুলো বা আমার যেই ভ্যালুগুলো আমি কি করব, অ্যাড করব। এখন একটা কোম্পানি আছে যে সবকিছু ঠিক আছে, পারফেক্ট, আমি তার আর এখানে আর এই প্রাইসে বা এই সেগমেন্টে এর চেয়ে বেটার ভ্যালু দেওয়ার সুযোগ আমার নেই। সো হোয়াট ক্যান আই ডু? আই জাস্ট প্রোভাইড অনলি হোম ডেলিভারি ফেসিলিটি। আমার আর কোনো কিছু দেওয়ার সুযোগ নেই, শুধু হোম ডেলিভারি ফেসিলিটি দিলাম। কারণ কাস্টমার চিন্তা করবে সেম প্রাইসে সেম জায়গায় আমি হোম ডেলিভারি ফেসিলিটি পাচ্ছি, তাহলে আমি কেন এটা হোম ডেলিভারি ফেসিলিটির মাধ্যমে নিব না? আমার দরকার কি শুধু এটাতে? তাহলে কিন্তু এই সামান্য একটা, এটা যদিও এই সামান্য না, কারণ হোম ডেলিভারি ফেসিলিটির সাথে এখানে কস্ট রিলেটেড আদার অনেক কিছু ইনভলভ আছে, বাট ইউ গেট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ better than you get you provide more value than your than your competitors. So competitive marketing strategies are how companies analyze their competitive marketing strategies. আমরা যেটার কথা বলছি, sorry, before that we have to know about the computer analysis. Computer analysis কি? কম্পিউটারকে অ্যাসেসিং করা, মানে তার অবজেক্টিভ, স্ট্র্যাটেজি, স্ট্রেংথ, উইকনেস, তারপর তার রিয়াকশন প্যাটার্ন, এবং কম্পিউটারকে অ্যাসেস করা মানে তার অবজেক্টিভ, তার স্ট্র্যাটেজি কি, তার উইকনেস কোথায়, টোটাল তাকে কি করে অ্যাসেস করা। অ্যাসেস করে
এবং আমি যদি কোনো কিছু মানে কোনো স্টেপ নেই তার রিঅ্যাকশন প্যাটার্ন কি হবে সেটা সিলেক্ট করা, সেটা আইডেন্টিফাই করা এন্ড সিলেক্ট হুইচ কম্পিউটারস টু অ্যাটাক অর অ্যাভয়েড, কোন কম্পিউটারকে আমরা অ্যাটাক করব আর কাকে অ্যাভয়েড করব, এটার নামই হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। আর কম্পিউটার অ্যানালাইসিসের সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কম্পিটিটিভ মার্কেটিং স্ট্র্যাটেজিস। কম্পিটিটিভ মার্কেটিং স্ট্র্যাটেজিস কি? আর হাউ কোম্পানিজ অ্যানালাইজ দেয়ার কম্পিটিটরস, কিভাবে কোম্পানি তার কম্পিটিটরসদেরকে অ্যানালাইসিস করে অ্যান্ড ডেভেলপ ভ্যালু বেস স্ট্র্যাটেজিস, এবং কিভাবে ভ্যালু বেস স্ট্র্যাটেজিস ডেভেলপ করে ফর প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ, কাস্টমারের সাথে একটা প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ তৈরি করা যাবে। দ্যাট মিনস কিভাবে কম্পিটিটররা মার্কেটিং কম্পিটিটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে কিভাবে কম্পিটিটররা তাদের কম্পিটিটরসকে অ্যানালাইসিস করে অ্যান্ড ডেভেলপ ভ্যালু বেস স্ট্র্যাটেজিস, ডেভেলপ ভ্যালু বেস স্ট্র্যাটেজিস, কিভাবে ভ্যালু বেস স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করে ফর প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ, কম্পিউটারকে অ্যানালাইসিস করে এবং সেই অনুযায়ী ভ্যালু বেস কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করে কাস্টমারের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ ডেভেলপ করা যায়। দিস ইজ দ্য প্রসেস অফ কম্পিউটার অ্যানালাইসিস। এটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিসের প্রসেস, যেটাকে আমরা বলছি ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, অ্যাসেসিং অ্যান্ড সিলেক্টিং কি কম্পিউটার্স। ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারা আপনার কম্পিউটার্স। সবাই তো আপনার কম্পিউটার্স হবে না। সে ফর এক্সাম্পল শাওমির কম্পিউটার কখনোই আইফোন হতে পারে না, কারণ শাওমি যেই ধরনের ফোনই মানে ইয়ে করে ডেভেলপ করে, আইফোন তো সেই ধরনের ফোন ডেভেলপ করে না, পুরো ডিফারেন্ট জিনিস। সিম্ফনির কখনো কম্পিউটার আইফোন হতে পারে না, গট দ্য পয়েন্ট। সো আবার আমরা যদি বলি বিএমডব্লিউর কম্পিউটার টয়োটা হতে পারে না, কারণ টয়োটা যে গাড়ি তৈরি করে বিএমডব্লিউ সেই গাড়ি তৈরি করে না, দুটো ডিফারেন্ট সেগমেন্ট। সো আইডেন্টিফাইং কোম্পানিজ কম্পিউটার, কারা কোম্পানির কম্পিউটার, এটাকে আইডেন্টিফাই করতে হবে নাম্বার 2 ফার্স্ট প্রসেসে। দেন অ্যাসেসিং কম্পিউটারস অবজেক্টিভ, আইডেন্টিফাই করার পরে তাদের অবজেক্টিভ, তাদের স্ট্র্যাটেজিস কি, তাদের স্ট্রেংথ কি, তাদের উইকনেস কি, এবং রিঅ্যাকশন প্যাটার্ন। এবং তার রিঅ্যাকশন প্যাটার্ন বলতে কি বোঝাচ্ছে? দ্যাট মিনস আপনি যখন কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন, দ্যাট মিনস আপনি প্রাইস কমিয়ে দিলেন হঠাৎ করে কম্পিউটারের সাথে মানে ফাইট করার জন্য, তখন সে দেখা গেছে একদম এত প্রাইস কমিয়ে দিয়েছে, তখন আপনার মার্কেটে টিকে থাকাই কঠিন। সো এইগুলোকে রিঅ্যাকশন প্যাটার্ন বলে। সিলেক্টিং হুইচ কম্পিউটারস টু অ্যাটাক অর অ্যাভয়েড, কোন কম্পিউটারকে অ্যাটাক করতে হবে এবং কাকে অ্যাভয়েড করতে হবে, সেটাকে আমরা বলছি সিলেক্টিং। সো ফার্স্ট আমরা আসি যে কিভাবে কম্পিউটারকে আইডেন্টিফাই করতে হবে। সো কম্পিউটারকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে অনেক ফরম্যাটে আমরা চিন্তা করি, কিন্তু অল ফার্মস মেকিং দ্য সেম প্রোডাক্ট অর ক্লাস অফ প্রোডাক্টস। ফার্স্ট কম্পিউটার হবে সে যে সেম প্রোডাক্ট এবং সেম ক্যাটাগরির প্রোডাক্ট যারা কি করে, সেম প্রোডাক্ট অথবা ক্লাস অফ প্রোডাক্ট, একই ক্যাটাগরির প্রোডাক্ট। যেমন বেভারেজ, কেউ হয়তোবা কোক বানাচ্ছে, কেউ 7 আপ মানে যে ওই যে 7 আপ টাইপের যে হোয়াইট ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো বানাচ্ছে, কেউ অরেঞ্জ বানাচ্ছে, কেউ জিরা পানি বানাচ্ছে, কেউ এনার্জি ড্রিঙ্ক বানাচ্ছে। দ্যাট মিনস সবকিছুই সফট ড্রিঙ্কস এর মতো করে বানাচ্ছে। সো সেম প্রোডাক্ট অথবা ক্লাস অফ প্রোডাক্ট। ক্লাস অফ প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে যেমন মানে আমরা সেম প্রোডাক্ট হলে কি কোক, তারপরে মোজো, কোক, মোজো, পেপসি, এগুলাকে সেম ক্যাটাগরি সেম প্রোডাক্ট বলা হয়। আর ক্লাস অফ প্রোডাক্ট দ্যাট মিনস যে বেভারেজ, যেটা বেভারেজ বলতে আমরা যেগুলো বুঝি, মানে আমরা যে দ্যাট মিনস আমরা কেউ হয়তোবা কেউ মাউন্টেন ডিউ খাচ্ছে, কেউ ফান্টা খাচ্ছে, কেউ স্প্রাইট খাচ্ছে, কেউ 7 আপ খাচ্ছে, মানে ক্লাস অফ প্রোডাক্ট একই ক্যাটাগরিতে বেভারেজ এই প্রোডাক্টগুলো আছে। সো অল ফার্ম মেকিং দ্য প্রোডাক্ট দ্যাট সাপ্লাই দ্য সেম সার্ভিস। এখন যে প্রোডাক্টগুলো বানানো হয় তার সেম সার্ভিস, সেম পারপাস যদি সেম থাকে, দ্যাট মিনস আমরা যখন তৃষ্ণা পাই তখন আমরা কিন্তু জুস খাই, পানি খাই অথবা সফট ড্রিঙ্কস খাই। হ্যাঁ, কিন্তু কি আমার সেম সার্ভিসটাই দিচ্ছে, মানে তৃষ্ণা নিবারণ করা হচ্ছে। তৃষ্ণা নিবারণের জন্য আপনি মানে আবার অনেক মানে আপনি সফট ড্রিঙ্কস খাইতে পারেন, আপনি কোক, আপনি ওয়াটার খাইতে পারেন, জুস খাইতে পারেন, এনার্জি ড্রিঙ্ক খাইতে পারেন। মানে দ্যাট মিনস একই সার্ভিসটা কি করছে, সাপ্লাই দিচ্ছে, একই সার্ভিসটাই প্রোভাইড করছে। আপনি সে ফর এক্সাম্পল এখন আপনি ক্যামেরা, হ্যাঁ ডিজিটাল ক্যামেরা বাদ দিয়ে আপনি এখন মোবাইল দিয়ে ছবি তুলতেছেন, পারপাস তো সেমই সার্ভ করতেছে। দ্যাট মিনস আপনি যেটা দিয়ে ডিজিটাল ক্যামেরা দিয়ে বা ডিএসএলআর দিয়ে ছবিটা তুলতেন, সেটা আপনি এখন তুলতেছেন কি দিয়ে, ক্যামেরা, মোবাইল দিয়ে। তো সেটাও কি একই সার্ভিসই প্রোভাইড করতে, সেম সার্ভিস, সেও আপনার কম্পিউটার হবে। দ্য ফার্মস কম্পিটিং ফর দ্য সেম কনজিউমার ডলার্স। লাস্ট ওয়ান সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা মনে করলাম সেম প্রোডাক্ট, ক্লাস অফ প্রোডাক্ট,
সেম সার্ভিস, এগুলো হলে আমরা কি বলতে পারবো? কম্পিটিটর বলতে পারবো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অল ফার্মস কম্পিটিং ফর দ্য সেম কনজিউমার ডলার্স। এখন আমরা তাদেরকে কম্পিটিটর বলবো আমাদের কাস্টমারের যেই আহ, 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 যেই আমাদের কাস্টমারের যেই পকেটে ডলার আছে এটার জন্য যারাই ফাইট করতেছে সেটা। এখন আমি কফি না খেয়ে চা খাচ্ছি বা চা না খেয়ে কফি খাচ্ছি, এখন কফি কোম্পানিও চায়ের কম্পিটিটর, আবার এবং আবার চা কোম্পানিও কফির কম্পিটিটর। কেন? বিকজ সবাই কিন্তু ওই কনজিউমারের পকেটের টাকাটা ডলারটার জন্য কি করতে ফাইট করতেছে। এখন আপনি মনে করেন যে আপনি যেই ধরনের প্রোডাক্টই ডেভেলপ করেন না কেন, যদি আপনার কাস্টমার যদি আপনাকে বাদ দিয়ে ওকে নেয়, মানে দ্যাট মিনস আপনার প্রোডাক্টটা পারচেস করার জায়গায় ওর প্রোডাক্টটা পারচেস করে ফেলে, হয়তো একবার সেম টু সেম প্রোডাক্ট না কিন্তু কাছাকাছি প্রোডাক্ট, অথবা মনে করেন ল্যাপটপ না কিনে ডেস্কটপ কিনে ফেললো, তাহলে কিন্তু আপনার ল্যাপটপের যে টাকাটা সে স্পেন্ড করতো আপনার পিছনে, সে কিন্তু এখন টাকাটা স্পেন্ড করছে কোথায়? আহ, আমার সে স্পেন্ড করছে আমার কোথায়? সে ল্যাপটপ স্পেন্ড করছে, মানে ডেস্কটপ স্পেন্ড করছে। আপনারা খেয়াল করে দেখবেন, মনে করেন যে নেটফ্লিক্স আসার পরে কিন্তু নেটফ্লিক্স হচ্ছে একটা কি ওয়েব ওয়েব বেসড সার্ভিস বা একটা টেলিভিশন বা ইন্টারনেট অনলাইন বেসড একটা মানে টিভির স্ট্রিমিং সার্ভিস। এখন তার জন্য কিন্তু সিনেমা হল বন্ধ হওয়ার কথা না। সিনেমা হলের সাথে কিন্তু তার কোনো সরাসরি সম্পর্ক নাই। কারণ সিনেমা হল বন্ধ হবে কখন? যখন পাইরেটেড সিডি পাওয়া যাবে, সিডি হইতে পারে, অথবা ধরেন ইন্টারনেটে ডাউনলোড করা মুভি, এইটার কারণে হয়তো কি সিনেমা হলে ইম্প্যাক্ট পড়বে। তো সিনেমা হল কখনোই চিন্তা করে নাই যে সিনেমা হল বা সিডি ব্যবসারা কখনোই চিন্তা করে নাই আমাদের ব্যবসা কে খেয়ে ফেলবে। আমাদের ব্যবসা খেয়ে ফেলবে কে? আমাদের ব্যবসা খেয়ে ফেলবে এই যে নেটফ্লিক্সের মতো কোম্পানি। তারা তো কখনোই চিন্তা করে নাই, কারণ তার সাথে কোনো মানে কোনো সম্পর্কই নাই। বাট দ্য পয়েন্ট দেন অ্যানাদার ওয়ান, আমি যদি বলি যে মোবাইল, যখন ফুজি ফিল্ম, কোডাক এই কোম্পানিগুলো ছিল, তারা কিন্তু কখনোই চিন্তা করে নাই মোবাইল তাদের মার্কেট খেয়ে ফেলবে। কারণ মোবাইল তো তাদের সরাসরি কম্পিটিটর না। কারণ মোবাইল হচ্ছে কথা বলার জন্য, আর ক্যামেরা হচ্ছে ছবি তোলার জন্য, কিন্তু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কি, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ। সো আমরা যখন কম্পিউটার অ্যানালাইজ করব, কম্পিউটার অ্যানালাইজ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আসলে কে যে আমার কম্পিউটার আর কে যে আমার কম্পিউটার না, এটা খুব 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 স্ট্রিক্টলি বা খুব ক্যালকুলেটিভ ভাবে আমাকে কি আইডেন্টিফাই করতে হবে। ওয়াই? বিকজ আজকে হয়তো আপনার কাছে মনে হচ্ছে সে আপনার কম্পিউটার না, কিন্তু যখন আজ থেকে 5 বছর পরে দেখবেন সে মানে তার জন্য আপনার মার্কেটে আপনার প্রোডাক্ট কি আউট হয়ে গেছে। এরকম অনেক প্রোডাক্টের এক্সাম্পল কিন্তু আমরা মার্কেটে আমরা দেখি। এতক্ষণ আমি যে কয়েকটা এক্সাম্পলের কথা বললাম, এগুলো কিন্তু একটা এরকম আমি যদি আরো এরকম অনেক ধরনের এক্সাম্পল আছে, যে এক্সাম্পল গুলো আপনারা মানে মার্কেটে যখন আপনারা মার্কেটে ভিজিট করবেন তখন দেখবেন, বা মার্কেটে যখন চিন্তা করেন মার্কেট নিয়ে, তখন এগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কোম্পানির মার্কেট বলতে এখন মানে কম্পিউটার বলতে রবি গ্রামীণ ফোনের কম্পিউটার যে গ্রামীণ ফোনের কম্পিউটার যে রবি হবে এমন না। এখন কিন্তু বিকাশও গ্রামীণ ফোনের বড় কম্পিটিটর। বিকাশ, কারণ একসময় যেটা গ্রামীণ ফোন ইন্টারনেটের মাধ্যমে বা রিচার্জ দিয়ে সিস্টেমে ব্যবসাটা করতো, তাদের রিটেলাররা ব্যবসা করতো, এখন কিন্তু বিকাশের মাধ্যমে সরাসরি রিচার্জ করতে পারতেছে। যার কারণে কোম্পানি কিন্তু রিটেলের যে ব্যবসাটা বা রিচার্জিং যে ব্যবসাটা, এটা কিন্তু অনেকটা নষ্ট হয়েছে। আবার গ্রামীণ ফোনে কিন্তু ধীরে ধীরে, যেমন প্রত্যেকটা মোবাইল কোম্পানির টার্গেট থাকে ধীরে ধীরে কি করা, মোবাইল পেমেন্ট মোবাইলের মাধ্যমে। কারণ যেহেতু মোবাইলটা তার, এখন গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্যবহার করতেছে, গ্রামীণ ফোন পরে কিন্তু গ্রামীণ ফোনের কি মানে পুরাই একদম দেখা গেছে তার নেটওয়ার্ক ব্যবহার করে বিকাশের বিকাশ কিন্তু দেখা গেছে অনেক টাকা প্রফিট করে ফেলতেছে, তার কিন্তু নেটওয়ার্ক কোনো বেজ নাই। নেটওয়ার্ক কে আছে? গ্রামীণ ফোন। এখন আমরা যদি বলি যারা আপনাদের বাসায় বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড লাইন প্রোভাইড করে, তারা কিন্তু মোবাইলের বড় কম্পিউটার, আরে মোবাইল কোম্পানিগুলো বড় কম্পিউটার হয়ে গেছে, যদি তাদের ব্যবসায় কোনো রিলেশনই নাই, দুইজন ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবসা করে। বাট এখন এই যে বিষয়টা মানে একটা আজকের দিনে যে আপনার কম্পিউটার না, ভবিষ্যতে কিন্তু সে আপনার বড় কম্পিউটার হয়ে যেতে পারে, আপনাকে কিন্তু সেটা অ্যাসেস করতে হবে। সো আমরা কম্পিউটারকে আমরা আরো দুইটা ভাবে বিবেচনা করতে পারি। আহ, আমরা কম্পিউটারকে দুইটা আরো ওয়েতে বিবেচনা করতে পারি। এক নাম্বার ওয়ান হচ্ছে
ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ, আর একটা হচ্ছে মার্কেট পয়েন্ট অফ ভিউ। এতক্ষণ যে আলোচনাগুলো করলাম মোটামুটি এটার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি আর একটু বলতে, ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউতে বলা হয় যে ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউটা হচ্ছে কোনটা, যে ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউতে একই ইন্ডাস্ট্রিতে যারা আছে, ধরেন বেভারেজ ইন্ডাস্ট্রি, কেউ আছে ধরেন অয়েল ইন্ডাস্ট্রি, মানে এখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলো মানে একই ইন্ডাস্ট্রি যারা কাজ করে, আমরা তো ইন্ডাস্ট্রি সম্পর্কে মোটামুটি আমাদের নলেজ আছে। দ্যাট মিনস একই ইন্ডাস্ট্রি যারা কাজ করে, দ্য কোম্পানি মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য কম্পিটিটিভ প্যাটার্নস ইন ইটস ইন্ডাস্ট্রি if it hopes to effective player in the industry. That means ইন্ডাস্ট্রি হচ্ছে সেম ক্যাটাগরির প্রোডাক্ট যারা বানায়, মানে সেম ইন্ডাস্ট্রি থেকে, যেমন বেভারেজ ইন্ডাস্ট্রি, দ্যাট মিনস যত রকম পানীয় আছে সবগুলো কি এই ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ। দ্যাট মিনস আপনি যে ইন্ডাস্ট্রি, যেমন মোবাইল ইন্ডাস্ট্রি, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, হ্যাঁ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, সো ওই ইন্ডাস্ট্রিটা কিন্তু আপনার ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউতে আপনাকে অবশ্যই কম্পিউটার তো ফার্স্টে ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউতে আসে। Then companies can also identify competitors from market point of view. That means market point of view, that means ki different competitors companies that are trying to satisfy the same customer need or build relationship with the same customer group. এখন ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ মানে দ্যাট মিনস সেম ক্যাটাগরির প্রোডাক্ট যারা বানায় বা কাছাকাছি ক্যাটাগরির প্রোডাক্ট যারা বানায় তারা। আর মার্কেট পয়েন্ট অফ ভিউতে দ্যাট মিনস আমি যদি মার্কেট পয়েন্ট অফ ভিউতে আমি যে এক্সাম্পলগুলো এতক্ষণ দিলাম, দ্যাট মিনস গ্রামীণ ফোন যে ইন্ডাস্ট্রিতে আছে, বিকাশ কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে নাই। বিকাশ হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানি, ফাইন্যান্স নন মোবাইল ফাইন্যান্সিং কোম্পানি, এমএফএস, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস। তো এই দুইটা কিন্তু দুই ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। কিন্তু এখন যদি গ্রামীণ ফোন চিন্তা করে, বিকাশ তোমার কম্পিউটার না, মানে সে আমার ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার না, তাহলে তো সে অনেক বেশি লুজার হবে। ঠিক আছে, বিকাশের দিকে চিন্তা করে কিন্তু গ্রামীণ ফোন বা রবি সবগুলো কোম্পানি কিন্তু আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি ডেভেলপ করে। সো এই যে মার্কেট পয়েন্ট অফ ভিউ, মানে দ্যাট মিনস মার্কেটে যখন যাবেন তখন কিন্তু আপনাকে অন্যান্য ইন্ডাস্ট্রির প্রোডাক্টের সাথেও কি করতে হবে, কম্পিট কিন্তু করতে হবে, সেম ক্যাটাগরি প্রোডাক্ট না হলে। এটা কিন্তু আপনারা ইজিলি মার্কেটে যখন আপনারা বের হবেন তখন কিন্তু যাবেন। একটা ছোট গল্প বলে, মানে একটা মানে এক্সাম্পল বলে আমাদের বইয়ে আছে, যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলটা বলে শেষ করব এই টপিকটা। ইন্ডিয়াতে মান্যবরের নাম তো আমরা শুনেছেন, মান্যবর মোহে বা মান্যবরের কথা আমরা শুনেছি, যেটা মানে এখন বর্তমানে বিরাট কোহলি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো মান্যবর হচ্ছে একটা কোম্পানি যেটা যারা হচ্ছে স্পেশালি যখন মার্কেটে আসে তারা স্পেশালি অনলি বিয়ের, মানে বিয়ে, ইন্ডিয়াতে বিয়ে একটা বড় মানে বড় সেলিব্রেশন, কারণ বিয়ে ইন্ডিয়াতে বিয়েগুলো অনেক, আমাদের দেশেও বিয়ে অনেক বড় হয়, মানে আমাদের দেশ বা এই সাবকন্টিনেন্টের বিয়ে এটা একটু বিশাল জাঁকজমকভাবে করা হয়। তখন বিয়ের উপরে চিন্তা করে মান্যবর চিন্তা করলো যে আমি বিয়ের মানে মানে বিয়ের উপরে চিন্তা করে, মানে যে আপনি শুধুমাত্র বর কনের জন্য, মানে কনে না শুধু বরের জন্য স্পেশালি পাঞ্জাবি বা বরের যা যা জিনিসপত্র লাগে, স্যুট বা শেরওয়ানি, এই টাইপের জিনিসপত্র নিয়ে সে মানে এরকম একটা ব্র্যান্ড শুরু হয়। ব্র্যান্ডের নাম হচ্ছে মান্যবর। মানে মান্যবর নাম দিয়ে একটা ব্র্যান্ড শুরু করে ইন্ডিয়াতে। তাদের ফার্স্ট টার্গেট ছিল কারা, মানে যারা বর তাদেরকে মানে শুধু বিয়ে শাদীর বিভিন্ন পোশাক কস্টিউম ডিজাইন করা। তো বিভিন্ন বিয়ে শাদী পোশাক কস্টিউম ডিজাইন করার ক্ষেত্রে ওরা মোটামুটি ভালো প্রাধান্য দেয়। তো অন্যান্য কোম্পানিগুলো কিন্তু তাদেরকে তেমন একটা ভালো মানে কি ভ্যালু দেয় না, কারণ তারা শুধু বিয়ের কাপড় চোপড় বানায়, অন্যান্য ফ্যাশন হাউসগুলোতে তাদের নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। কিন্তু দেখা গেছে ওভার দ্য টাইম একটা সময় এসে তাদের সারা ওয়ার্ল্ডে প্লাস ইন্ডিয়াতে 170 এবং সারা ওয়ার্ল্ডে বর্তমানে 400 প্লাস কি আছে ওদের শোরুম আছে, বাংলাদেশেও আছে ওদের শোরুম, ধানমন্ডিতে ওদের শোরুম আছে মান্যবর। তো এখন দেখা গেছে একটা শেরওয়ানি 15-20 হাজার টাকা মিনিমাম। তো এখন এই যে ওরা যে শুরু করার পর ধীরে ধীরে ওরা যখন বিয়ের এই শেরওয়ানি বিয়ের পোশাক আশাক বানানোর পরে, এরপর আস্তে আস্তে ওরা বিভিন্ন ধরনের বিভিন্ন পূজা, তারপর বিভিন্ন ধরনের যে পূজা অর্চনা আছে ওদের, বা বিভিন্ন ধরনের সেলিব্রেশন, রাখি, যত রকমের কি আছে সেলিব্রেশন আছে, এই সব সেলিব্রেশনের জন্য ওরা ছেলেদের জন্য কি করা, এই মানে এই আউটফিট তৈরি করার চেষ্টা করলো, মানে পাঞ্জাবি শার্ট যা যা লাগে আর কি। এরপর ধীরে ধীরে ওরা চিন্তা করলো যে এরপরে কি মোটামুটি দেখেছে ছেলেদের সকল ফ্যাশন আইটেম, সেলিব্রেশন বেশ যত ফ্যাশন আইটেম আছে সব ওদের এখানে চলে আসছে। তো ওরা কিন্তু ধীরে ধীরে একটা স্ট্রং ব্র্যান্ড হয়ে গেছে। একটা সময় দেখা গেছে ওরা কি মেয়েদের জন্য বা কনের জন্য চিন্তা করে ওরা একটা ব্র্যান্ড নিয়ে আসে, নাম হচ্ছে মুহে নিয়ে আসছে। দ্যাট মিনস মুহে এখন মেয়েদের যে বিয়ের যত সাজ আছে ওরা কাছে সবগুলো পাওয়া যায়, এবং ধীরে ধীরে ওরা মেয়েদের সকল সেলিব্রেশনের জন্য প্রোডাক্ট নিয়ে আসছে। তো আলটিমেটলি এই মান্যবর মুহে একটা সময় কি বর্তমানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে একটা বিশাল একটা ফ্যাশন হাউস হয়ে গেছে। কিন্তু শুরুতে যখন সে মার্কেটে আসে
তখন কিন্তু কেউই তাকে কনসিডার করে নাই, বিকজ কারণ সে তো সামান্য খালি বিয়ের সংক্রান্ত প্রোডাক্ট মানে পোশাক আশাক নিয়ে আসে। এই কারণে কোনো কোম্পানিকেই মানে পটেনশিয়াল কারা কম্পিউটার ভবিষ্যতে হতে পারে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে। সো এইরকম ভাবে কিন্তু কোম্পানিগুলো সাধারণত তাদের কম্পিউটারকে আইডেন্টিফাই করে থাকে। নাম্বার 2, আমরা তো আইডেন্টিফাই করার পর অ্যাসেসিং কম্পিউটারকে অ্যাসেস করব, মানে তাকে অ্যানালাইসিস করব। কম্পিউটারকে অ্যানালাইজ করার সময় আমাকে কম্পিউটার অবজেক্টিভ দেখতে হবে এবং কম্পিউটার স্ট্র্যাটেজিস গুলো দেখতে হবে। ফার্স্ট, কম্পিউটার অবজেক্টিভ গুলা চিন্তা করতে হবে আমাকে। কম্পিউটার আসলে তার অবজেক্টিভ কি? সে কি প্রফিটেবিলিটি মানে প্রফিট এনশিওর করার জন্য, নাকি তার মার্কেট শেয়ার বাড়ানোর জন্য চেষ্টা করছে, নাকি ক্যাশ ফ্লো বাড়ানোর চেষ্টা করতেছে, নাকি টেকনোলজিক্যাল লিডারশিপ হতে চেষ্টা করতেছে বা সার্ভিস লিডারশিপ চেষ্টা করতেছে। এখন প্রত্যেকটা কোম্পানির কিন্তু এক এক ধরনের অবজেক্টিভ থাকে। সো আপনাকে সেই অবজেক্টিভগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে। যে সে যদি সে ফর এক্সাম্পল সে যদি এমন করে যে সে কস্ট লিডারশিপ, দ্যাট মিনস লো কস্টে প্রোডাক্ট বানানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এখন আপনি কম্পিউটার যদি লো কস্টে প্রোডাক্ট বানায়, তা আপনাকেও সেরকম চিন্তা করতে হবে যে লো কস্টে বা মিডল ইনকাম যে কাস্টমার গুলো আছে সেগুলো তো চলে যাবে আমার কাছ থেকে, বা লোয়ার ইনকাম যে পিপল গুলো আছে। তো এই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোনো কম্পিউটার কোনো ব্র্যান্ড আনতে পারেন কিনা। এই যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে ওয়ান প্লাসের যে নট যেই ইয়াটা আসলো, মডেলটা আসলো, সেটা কিন্তু দেখা গেছে সে বিভিন্ন শাওমি বা আদার যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর সাথে টিকতে না পেরে সে কিন্তু মার্কেটে কি করেছে, সে এই ফোনটা নিয়ে আসছে। দ্যাট মিনস ওই যে কম্পিউটারের সাথে মিট করার জন্য, কারণ তার যে মেইন ফোন সেগুলোর প্রাইস তো সে কমাতে পারবে না, কারণ সেটা একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট। সো এই কারণে সে একটা একটু লো প্রাইসের বা একটা বাজেট প্রাইসের প্রোডাক্ট মার্কেটে ছেড়েছে। সো কম্পিউটার অবজেক্টিভ অ্যানালাইজ করার পরে কম্পিউটারের স্ট্র্যাটেজিস গুলা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে স্ট্র্যাটেজিস খেয়াল করা মানে স্ট্র্যাটেজিস অ্যানালাইসিস করার আগে বা স্ট্র্যাটেজি সেট করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে এই স্ট্র্যাটেজিক গ্রুপটা কি, মানে দ্যাট মিনস আমরা কম্পিউটার সরাসরি প্রত্যেকটা গাড়ি কোম্পানি, আমি যে প্রথম যেটা বলেছিলাম, প্রত্যেকটা গাড়ি কোম্পানি কম্পিউটার্স না, কারণ এক একজন একই সেগমেন্টে প্রোডাক্ট বানায় না। যেমন আমি যদি বলি শাওমির কম্পিউটার কখনোই আইফোন না, কারণ শাওমি বাজেট ফোন বানায় আর আইফোন কি বানায়, প্রিমিয়াম ফোন বানায়। একই ইন্ডাস্ট্রিতে থাকলেও স্ট্র্যাটেজিক গ্রুপ সেম না। সো শাওমি যদি অ্যাপলের ফিচার্স বা বিষয়গুলো অ্যানালাইজ করে, হ্যাঁ অ্যানালাইজ করতে পারে, এটা তার অ্যানালাইজ করার কোনো সমস্যা না বা কোনো প্রবলেম না, বাট Xiaomi has to develop or has to concern about strategic group, in which strategic group they belongs to. That means তারা কোন স্ট্র্যাটেজিক গ্রুপে আছে তাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে। সো বিশেষ করে ওপ্পো বলি আমি, তারপরে রিয়েলমি, শাওমি, এই কোম্পানিগুলো কাছাকাছি একটা স্ট্র্যাটেজিক গ্রুপে আছে। সো তারা একে অন্যের স্ট্র্যাটেজিগুলো নিয়ে অ্যানালাইসিস করবে যে তার স্ট্র্যাটেজি কি, সে কিভাবে মার্কেটে সাস্টেইন করছে, তার স্ট্র্যাটেজি কি, সে কিভাবে মার্কেটে সাস্টেইন করছে। তারা কিন্তু এইভাবে কি করবে, মার্কেটে অ্যাসেসিং গুলা করবে। সো স্ট্র্যাটেজিক গ্রুপটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন স্ট্র্যাটেজিক গ্রুপে আছেন। কারণ স্ট্র্যাটেজিক গ্রুপ যদি আপনি স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো স্ট্র্যাটেজিক গ্রুপ অ্যানালাইজ করার পরে আপনাকে কম্পিউটার্স স্ট্রেংথ আর উইকনেস নিয়ে কাজ করতে হবে। হোয়াট ক্যান আওয়ার কম্পিউটার্স ডু অ্যান্ড বেঞ্চমার্কিং, মানে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালাইজ করার সময় আপনাকে একটা বড় বিগ কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সেটা হচ্ছে হোয়াট ক্যান আওয়ার কম্পিউটার্স ডু, আমাদের কম্পিউটার্স কি করতে পারে এবং কি করতে পারে না। দ্যাট মিনস তার স্ট্রেংথ কি এবং তার উইকনেস কি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা শর্ট অ্যানালাইজটাকে মনে হয় যে আরে ধুর একটা সিম্পল জিনিস, কিন্তু আমি মনে করি পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো অ্যানালাইসিস মেথড আসছে সবচেয়ে স্ট্রং অ্যানালাইস মেথড হচ্ছে শর্ট অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট অ্যানালাইসিস। যদি এটা পারফেক্টলি জানেন, আপনার কাছে শর্ট অ্যানালাইসিস হচ্ছে কি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট, আর কিছু না। কিন্তু শর্ট অ্যানালাইসিসের আপনি যদি একটু নেটে ঘাটাঘাটি করেন অথবা কিছু ভিডিও দেখেন, হ্যাঁ, তাহলে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন যে আসলে শর্ট অ্যানালাইসিসটাকে কত স্মার্টলি এবং কত স্ট্রেংথ, মানে কত খুব ভালো পয়েন্ট। আপনি যে কোনো কেস অ্যানালাইসিস করেন বা যে কোনো টপিক নিয়ে পড়াশোনা করেন না কেন, ইউ হ্যাভ টু ইউজ এ শর্ট অ্যানালাইসিস, যেটা আপনাকে খুব বেশি কাজে দিবে। সো আমরা এখানে স্ট্রেংথ এন্ড উইকনেস গুলো অ্যানালাইজ করবো। স্ট্রেংথ গুলোকে অ্যানালাইজ করবো কারণ সে কোন কোন জায়গায় আমাকে রিয়াকশন দিতে পারে, ফিডব্যাক দিতে পারে যদি আমি তাকে অ্যাটাক করি। আর উইকনেস গুলো নিয়ে আমি এই জন্য আলোচনা করবো কারণ উইকনেস গুলোকে নিয়েই আমি যদি পারফেক্টলি তার উইকনেস গুলো কি করতে পারি, ডেভেলপ করতে পারি। দেখবেন রবি সবসময়
প্রোডাক্টের আরে কলের ইয়ানি মিনিট নিয়ে কথা বলে অলওয়েজ। কারণ কেন মিনিট নিয়ে কথা বলে? কারণ গ্রামীণ ফোনের উইকনেস হচ্ছে সেই জায়গাটাতে। দ্যাট মিনস পার মিনিট, এটা সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছে গ্রামীণ ফোন কি বেশি পার মিনিটে অনেক টাকা কাটে, এটা একটা ধারণা হয়ে গেছে। তো এখন ওই জিনিসটাকেই সবসময় ফোকাস করে। নেটওয়ার্ক নিয়ে মানুষের একটা কমন ধারণা হচ্ছে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক খুবই ভালো, এটা একটা স্ট্রং একটা বিলিভ আছে মানুষের। তো রবিও সেটার মধ্যে প্রায় ট্রাই করে যে আসলে নেটওয়ার্কের বিষয়টাকে যেন মানুষের পারসেপশনটাকে চেঞ্জ করতে পারে। অনেক সময় কোম্পানিগুলো চাইলেই যে স্ট্রং অ্যান্ড উইকনেস গুলা খুঁজে বের করতে পারে এমন কিন্তু না, কারণ কোম্পানি এক কোম্পানির স্ট্রেংথ উইকনেস আরেক কোম্পানি বের করা একটু ডিফিকাল্ট, কারণ অনেকগুলো সিক্রেট বিষয় থাকে, বিশেষ করে বি2বিতে আপনারা যেগুলো যেই মার্কেটে কাজ করবেন, মানে রিটেলারের সাথে যে কাজগুলো করবেন। হ্যাঁ, এই বি2বি যেই কাজগুলো করবেন, এই কাজগুলো আসলে খুব টাফ, কারণ ওই সময় আপনাকে কোনো ডিলারই আপনাকে ইনফরমেশন দিবে না। তো এই কারণে কোম্পানিগুলো মার্কেট রিসার্চ করে বা মার্কেট সার্ভে করে যে কম্পিউটার সম্পর্কে তথ্য নেওয়ার জন্য, অথবা ধরেন পার্সোনাল এক্সপিরিয়েন্স বা ডিলার কাস্টমার থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইসিসের মাধ্যমে স্ট্রেংথ এবং উইকনেস গুলো খুঁজে বের করার চেষ্টা করে। তার উপরে যদি স্ট্রেংথ এন্ড উইকনেস অনেক সময় না পাওয়া গেল, বেঞ্চমার্কিং ব্যবহার করে কোম্পানিগুলো। হ্যাঁ, বেঞ্চমার্কিংটা কি? একটা স্ট্যান্ডার্ড ভ্যালু সেট করে, সেই অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড ভ্যালু সেট করে সেই অনুযায়ী যখন অ্যানালাইসিস করা হয় বা কম্পেয়ার করা হয়। সে ফর এক্সাম্পল বা কোম্পানিগুলো দেখা গেছে একটা মোবাইল যখন নতুন মডেল নিয়ে আসে এখন, বা যে কাস্টমার যে প্রোডাক্টটা বেশি পছন্দ করতেছে, ওই মডেলটা ওরা মার্কেট থেকে নিয়ে এসে কিন্তু ওই মডেলটার উপরে মডেলটা দেখে যে কি রকম স্ট্যান্ডার্ড, অথবা মার্কেটে যিনি লিডার তার প্রোডাক্টের কোয়ালিটি কি, সেটার উপর কিন্তু বেঞ্চমার্কিং করা যায়। বেঞ্চমার্কিং এর ডেফিনেশন যদি বলি, comparing the company's products and process to those of competitors or leading firms in other industries to identify best practice and find ways to improve quality and performance. এখন আদার ইন্ডাস্ট্রিতে বা বেঞ্চমার্কিং স্ট্যান্ডার্ড কি মেনটেন করা হয়, আমরা স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে 3 পয়েন্টকে ফার্স্ট ডিভিশন বলতে চাই, প্লিজ একটা স্ট্যান্ডার্ড, এটা একটা বেঞ্চমার্কিং আছে। সো এরকম ভাবে কিন্তু কোম্পানি যখন মার্কেটে তার বিভিন্ন ধরনের অফার ডিজাইন করে বা বিভিন্ন মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো করে, তখন কিন্তু সে একটা বেঞ্চমার্কিং কে মেনটেন করতে হয় যে এইটা হচ্ছে বেঞ্চমার্ক, মানে মিনিমাম এই জায়গায় গেলে স্ট্যান্ডার্ড ধরা যায়। এই স্ট্যান্ডার্ড যে বলি না যে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আদর্শ মান যেটাকে আমরা বলি বাংলায়। সো এই বেঞ্চমার্কিং এর মাধ্যমে কোম্পানিগুলো তার মানে কম্পিউটার স্ট্রেংথ এবং উইকনেস গুলো ডেভেলপ করতে পারে। দ্যাট মিনস এই স্ট্যান্ডার্ডে কার কি ফিচার্স আছে আমরা সেটা অ্যানালাইজ করব। এন্ড অ্যানাদার ওয়ান, এস্টিমেটিং কম্পিউটারস রিঅ্যাকশন। এখন অ্যাটাক করা বা কোনো কম্পিউটার স্ট্র্যাটেজি নতুন করে ডেভেলপ করা, এটা খুব বেশি ডিফিকাল্ট টাস্ক না। এটা আপনি চাইলে এটাকে নতুন করে স্ট্র্যাটেজি নিয়ে আসতে পারেন, নতুন নতুন বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে আসতে পারেন, এটা পসিবল। বাট it is quite tough and difficult, that is estimating computer's reaction. কম্পিউটার রিঅ্যাকশন গুলো এস্টিমেট করা, দ্যাট মিন্স আপনি একটা স্ট্র্যাটেজি কম্পিউটার অ্যাটাক, আপনি হঠাৎ করে কম্পিউটারের সাথে অ্যানালাইসিস করে আপনি একটা অফার দিয়ে দিলেন মার্কেটে অফার দিয়ে দিলেন। তো অফার দিলেই যে আপনি টিকে থাকতে পারবেন এমন কিন্তু না। আপনি অফার দিয়েছেন, দেখা গেছে কম্পিউটার এমন ভাবে মার্কেটে অ্যানালাইসিস করলো যে বললো যে ওর প্রোডাক্ট কি লো কোয়ালিটির, এই কারণে প্রাইস কমাই দিছে। কম্পিউটার এমন ভাবে রিঅ্যাকশন এমন প্রমোশন করলো যে লো প্রাইসের প্রোডাক্ট কিনছেন তো মানে জীবন শেষ, মানে এই ধরনের বিভিন্ন ধরনের কি প্রমোশন করলো। তো আপনার পুরো জিনিসটাই কি ওয়েস্টেজ হয়ে গেল। আপনি লো প্রাইস করতে গিয়ে দেখা গেছে পুরো বিপদে পড়ে গেলেন, মানুষ আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে নিল। সো হোয়াট উইল আওয়ার কম্পিউটার্স ডু? দ্যাট মিনস আমি কম্পিউটার্স কি রিঅ্যাকশন হতে পারে, অথবা এইটা তো আমি বললাম যে আমি যদি অফার দেই বা আমি যদি কোনো অ্যাকশন নেই, বাট এমনও হতে পারে যে আপনি ওই যে আমি যে এতক্ষণ অনেকগুলো কোম্পানির এক্সাম্পল দিলাম, যে দে উইল টেক সাম ইনিশিয়েটিভস টু ক্যাপচার ইউর মার্কেট শেয়ার। আপনার মার্কেট শেয়ার ক্যাপচার করার জন্য সে কিন্তু প্রায় চেষ্টা করবে। এখন সে কি করতে পারে, তার স্ট্রেংথ এবং উইকনেস থেকে কিন্তু আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে তার কি কি করা পসিবল বা তার পক্ষে কতটুকু কি করা পসিবল। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কি আপনি এটাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। আবার অনেক সময় কোনো কোম্পানি দেখেছে আপনাকে অ্যাটাক করলো, কিন্তু আপনি হয়তো বা এটাকে রিপ্লাই দিলেন না কেন? কারণ আপনি জানেন আপনার কাস্টমাররা খুব লয়াল, অন্য কেউ ল প্রাইস অফার দিলেও যাবে না, কারণ আপনার কাছে আপনি কাস্টমাররা কি ভ্যালু ফর মানি, মানে দে আর স্যাটিসফাইড উইথ দিস প্রাইস। আপনার যে প্রাইস, এটা প্রাইস প্লেস বা আপনার মার্কেটিং অ্যাক্টিভিটিস নিয়ে সে স্যাটিসফাইড। সো এস্টিমেটিং কম্পিউটার রিঅ্যাকশনটা আপনাকে কি করতে হবে, ফাইন্ড আউট করে রাখতে হবে বা আপনাকে এটাকে কনসার্নে রাখতে হবে। লাস্ট ওয়ান, সিলেক্টিং কম্পিউটার্স টু অ্যাটাক অর অ্যাভয়েড। এখন আমরা অ্যাটাক করবো নাকি অ্যাভয়েড করবো, এটা আমরা একটু ছোটখাটো ভাবে বলার চেষ্টা করব।
সিলেক্টিং কম্পিউটার্স টু অ্যাটাক অর অ্যাভয়েড, কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস। এখন ফার্স্ট অফ অল হচ্ছে স্ট্রং আর উইক কম্পিউটার্সকে অ্যানালাইসিস খুঁজে বের করা, কে স্ট্রং কম্পিউটার্স কে উইক কম্পিউটার্স। অনেক কোম্পানি আছে বড় বড় কোম্পানির সাথে ফাইটিং এ যায় না, শুধুমাত্র ছোট ছোট কোম্পানির কাছে ফাইটিং এ যায়। দ্যাট মিনস স্ট্রং কম্পিউটার্স এবং উইক কম্পিউটার্স আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যাদের রিসোর্স কম বা খুব বেশি অবস্থা ভালো না মার্কেটে, তাদেরকে উইক কম্পিউটার্স আমরা বলছি। আর স্ট্রং কম্পিউটার্স বলছি যাদের মার্কেটে অবস্থা ভালো, রিসোর্স আছে, যাদের মার্কেটে অবস্থা ভালো, রিসোর্স আছে, এবং দে আর ক্যাপাবল টু গিভ রিয়াকশন টুয়ার্ডস ইউর মার্কেটিং অ্যাক্টিভিটিস। আপনার অ্যাক্টিভিটিসের উপরে যাদের রিয়াকশন দেওয়ার ক্যাপাবিলিটি আছে, এই কোম্পানিগুলোকে আমরা বলছি স্ট্রং কম্পিউটার্স। আর বাকিগুলো বলছি আমরা উইক কম্পিউটার্স। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি স্ট্রং কম্পিউটারকে অ্যাটাক করবেন নাকি উইক কম্পিউটারকে অ্যাটাক করবেন। এখন অনেকে আছে স্ট্রং কম্পিউটারকে অ্যাভয়েড করে, যেমন উইক কম্পিউটারকে অ্যাটাক করে। কেন? কারণ উইক কম্পিউটারকে অ্যাটাক করতে গেলে সুবিধা কি, সেটা হচ্ছে আপনাকে খুব বেশি রিসোর্স ব্যবহার করতে হবে না, ফিউ রিসোর্সের মাধ্যমে আপনাকে অ্যাটাক করতে পারবেন। অ্যানাদার বেনিফিট, অ্যানাদার অ্যাডভান্টেজ, আপনি মোটামুটি আপনি রিস্ক ছাড়াই তার মার্কেট শেয়ারটা আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? সো এইভাবে কোম্পানিগুলো কিন্তু তাদের অ্যাক্টিভিটিসগুলো ডেভেলপ করে থাকে। সো ভ্যালু অ্যানালাইসিসে, কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস যেটা বলা হয়, ডিটারমাইনিং বেনিফিটস দ্যাট টার্গেট কাস্টমার ভ্যালু অ্যান্ড হাউ কাস্টমার রেট দ্য রিলেটিভ ভ্যালু অফ ভেরিয়াস কম্পিউটার্স অফার্স। এখন কাস্টমাররা তাদের টার্গেট কাস্টমারদের ভ্যালুগুলো আইডেন্টিফাই করে, তারা কি কি জিনিসের বেনিফিট দ্যাট কাস্টমার টার্গেট কাস্টমার ভ্যালু, কোন কোন বেনিফিটগুলোকে তারা ভ্যালু হিসেবে প্রায়োরিটি দেয়, অ্যান্ড হাউ কাস্টমার্স রেট দ্য রিলেটিভ ভ্যালু অফ ভেরিয়াস কম্পিউটার অফার। বিভিন্ন কম্পিউটার যে অফারগুলো আছে এগুলোতে তারা কিভাবে রেট দেয়, হ্যাঁ, মানে কোন কম্পিউটার কোন অফারটা তারা পছন্দ করে। গ্রামীণ ফোনে আপনি কোন জিনিসটা পছন্দ করেন, গ্রামীণ ফোনে কোন কোন বিষয়গুলো ভালো লাগে, কোন কোন বিষয়গুলো ভালো লাগে না, কোনটার রেট কত দিবেন, এইরকম অ্যানালাইসিস গুলোকে কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস বলে। এই কাস্টমার ভ্যালু অ্যানালাইসিসটা কেন করে? আইডেন্টিফিকেশন অফ মেজর অ্যাট্রিবিউটস দ্যাট কাস্টমার ভ্যালু এন্ড দ্য ইম্পর্টেন্স অফ দিস ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানিজ এন্ড কম্পিউটার্স পারফরম্যান্স অফ দ্য ভ্যালুড অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটস গুলা কম্পিউটার্স কতটুকু দিতেছে, কাস্টমার কতটুকু হ্যাপি অ্যাট্রিবিউটস নিয়ে ওই কোম্পানির, আমরা কতটুকু দিতেছি আমাদেরগুলো নিয়ে কতটুকু হ্যাপি, এগুলো ইজিলি আইডেন্টিফাই করা যায়। যার কারণে কোম্পানি এই কাস্টমার ভ্যালু অ্যানালাইসিসের মাধ্যমে কোম্পানি তার অবস্থানগুলো তৈরি করতে পারে, কম্পিউটার অবস্থানগুলো তৈরি করতে পারে। কম্পিউটারের কোন কোন জায়গাটা কতটুকু ভ্যালু অ্যানালাইসিস, কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস আপনারা আরো ফিউচার বিভিন্ন টপিকে বিভিন্ন সাবজেক্টে পড়বেন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস করা। দ্যাট মিনস আপনি ফিচার্স, এখন আমি যদি বলি, আমি যেমন নোকিয়া যে কাজটা ভুল করতো অলওয়েজ, আমার কাছে মনে হতো অনেক ফিচার্স থাকতো তাদের মোবাইলে, অনেক রকমের ফিচার্স, হ্যাঁ, কিন্তু অনেক ফিচার্সে আমরা বুঝতাম না এবং এগুলো প্রয়োজনও ছিল না। ঠিক আছে? কিন্তু এখন আপনি যদি যেই ফোনগুলো ওপো বলেন, শাওমি বলেন, যেই ব্র্যান্ডের কোম্পানিগুলো ফোন বের করে না কেন, তারা কিন্তু অনেক কাস্টমার ভ্যালু অ্যানালাইসিস করে। দ্যাট মিনস কাস্টমার কোন ফিচারটাকে বেশি প্রায়োরিটি দেয়, কোন ফিচারটাকে বেশি ভ্যালু দেয়, কোন ফিচারটাকে বেশি রেট দেয়, এবং কম্পিউটারের কোন ফিচারটাকে তারা কি বেশি একটা ফিচার দেয়, মানে বেশি একটা ভালো, মানে এটা কাস্টমারের কাছে এই ফিচার্সটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু কম্পিউটার যেই প্রোডাক্টটা দিচ্ছে দে আর নট হ্যাপি, তাদের রেট ভালো না, কারা? কাস্টমার রেটিং ভালো না। যেটা করেছে কে? শাওমি, যে যখন সে মার্কেটে আসে স্যামসাং এর কোন জিনিসটা ভালো প্রায়োরিটি দিচ্ছে না, বা কাস্টমার প্রায়োরিটি দিচ্ছে বাট স্যামসাং থেকে পাচ্ছে না, এটা স্যার আইডেন্টিফাই করছে। যেমন মোবাইলে হ্যাং হয়ে যাওয়া, ব্যাটারি ব্যাকআপ, এই দুইটা জিনিস, এবং প্রাইস তো আছেই, প্রাইস তো এটা থাকবেই। এই দুইটা জিনিসকে ওরা ফাইন্ড আউট করেছে যে এটার কি রেট ভালো না, বাট কাস্টমার কাছে খুবই ইম্পর্টেন্ট। মোবাইল অনেকক্ষণ ধরে চার্জ থাকবে এবং মোবাইল হ্যাং হবে না, হ্যাং ফ্রি থাকবে, স্মুথ মোবাইল চলবে। এই দুইটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু ওরা ভ্যালু অ্যানালাইসিস করেছে এবং সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা ডেভেলপ করেছে, এন্ড দ্যাটস ওয়াই দে আর সাকসেসফুল। কারণ কাস্টমার প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু তারা কিনা এক্সিস্টিং কোম্পানি থেকে এগুলো পাচ্ছে না। সো এভাবে কাস্টমার ভ্যালু অ্যানালাইসিসের মাধ্যমে অ্যানালাইজ করেছে। অ্যানাদার ওয়ান বলছে যেটা উইক এবং স্ট্রং কম্পিউটার্স। হ্যাঁ, আবার বলতে পারেন স্যার স্ট্রং কম্পিউটার কি কেউ অ্যাটাক করে না? অবশ্যই করে। স্ট্রং কম্পিউটারকে অবশ্যই অ্যাটাক করে, কারণ স্ট্রং কম্পিউটারে যেমন রিস্ক আছে, তেমন মার্কেট শেয়ারের পরিমাণও কিন্তু আপনি বেশি। কারণ একটা স্ট্রং কম্পিউটারকে আপনি অ্যাটাক করে যদি আপনি যদি ফিডব্যাক পান পজিটিভ, তাহলে কিন্তু আপনি কি মার্কেটে ভালো অবস্থা পেয়ে যাবেন। যেটা কি করেছে হুয়াওয়ে করেছে, হুয়াওয়ে যেমন অ্যাপলকে ডাইরেক্ট হিট করে বসছে, বা স্যামসাংকে ডাইরেক্ট হিট করেছে, মানে স্যামসাং এর দামি ফোন গুলো, এমন ওরা কিন্তু প্রায় নাম্বার 1-এ চলে গেছিল হুয়াওয়ে। তো এখন এইভাবে কিন্তু অনেক সময় আবার স্ট্রং কম্পিউটারকে অ্যাটাক করেও কি মার্কেটে অবস্থা তৈরি করা যায়, যেটা স্ট্রং এবং উইক কম্পিউটার্স। আচ্ছা, আমরা এই জায়গাটাতে একটু দিব যে আসলে আমরা যে কম্পিউটারকে অ্যাটাক করবো, স্ট্রং এবং উইক কম্পিউটার্স আমরা ক্লিয়ার করলাম। ক্লোজ এন্ড ডিস্টেন্স কম্পিউটার্স, গুড এন্ড ব্যাড কম্পিউটার্স। ক্লোজ এন্ড ডিস্টেন্স কি?
ক্লোজ হচ্ছে যারা ইন্ডাস্ট্রি, মানে দ্যাট মিনস সেম প্রোডাক্ট বানাচ্ছে। আর ডিস্টেন্স কি, যারা ওই যে মার্কেট ভিউ পয়েন্ট থেকে যেটা বললাম, দ্যাট মিনস একই প্রোডাক্ট না বানালো কিন্তু টার্গেট কাস্টমার সেম, প্রোডাক্ট সেম না কিন্তু কাস্টমার সেম। কাস্টমার হয়তো পানি খাবে, পানি আর কুক তো সেম, মানে বেভারেজ ইন্ডাস্ট্রিতে আছে পানি আমি না বলি, ধরেন যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম মোবাইল ফোন আর হচ্ছে ওই যে আমরা বিকাশ আর গ্রামীণ ফোনের কথা বলছিলাম, এটা কিন্তু ডিস্টেন্স কম্পিটিটরস, কিন্তু অনেক সময় ডিস্টেন্স কম্পিটিটরও আপনার জন্য কি অনেক বেশি থ্রেট নিয়ে আসতে পারে। সো আপনার কিন্তু সেটা নিয়ে খেয়াল রাখতে হবে। যেমন যেমন মোবাইল কোম্পানিগুলো আর কোম্পানিগুলো বিকাশ কি করেছে, একদম পুরা রিচার্জ সিস্টেমটাকে পুরা তাদের নিজের হাতে নিয়ে যাচ্ছে ডে টু ডে, কিন্তু এটা থাকার কথা কার হাতে, গ্রামীণ ফোনের হাতে। কিন্তু গ্রামীণ ফোন চাইলেও এখন হাতে রাখতে পারতেছে না। সো বিকজ অফ দ্যাট রিজন, দ্যাট মিনস ডিস্টেন্স কম্পিউটার অনেক সময় কি অনেক অবস্থা তৈরি করতে পারে। অ্যানাদার ওয়ান আমরা বলছি গুড অ্যান্ড ব্যাড কম্পিউটার্স। গুড অ্যান্ড ব্যাড কম্পিউটার্স কারা? গুড কম্পিউটার্স, ব্যাড কম্পিউটার্স বলা হচ্ছে গুড কম্পিউটার যারা মানে মার্কেটটাকে ডেভেলপ করার চেষ্টা করে, মার্কেটটাকে ডেভেলপ করার চেষ্টা করে। সে ফর এক্সাম্পল আপনারা খেয়াল করে থাকবেন, যখন একটা দোকান আপনি দিবেন, আপনার যে কোনো গ্রামে হোক শহর হোক যে কোনো জায়গায়, এটা আমি দেখছি, আপনি একটা দোকান দিচ্ছেন সে ফর এক্সাম্পল, হ্যাঁ একটা দোকান দিলেন হার্ডওয়্যারের দোকান। এখন আপনি 1 মাস বা 2 মাস পরে আপনার ব্যবসা মোটামুটি ভালো হওয়ার পরে দেখবেন ওই হার্ডওয়্যারের দোকানের পাশে আরেকটা হার্ডওয়্যারের দোকান দিচ্ছে আরেকজন এসে। এখন যিনি প্রথম হার্ডওয়্যারের দোকান দিচ্ছেন তিনি কিন্তু মানে ইয়া হন না, অখুশি হন না বা মন খারাপ করেন না, উনি আরো খুশি হন। কেন খুশি হন জানেন? কারণ আরেকজন হার্ডওয়্যারের দোকান আসার কারণে এই জায়গাটা কি আরেকটু পরিচিতি পাবে। দ্যাট মিনস ডে টু ডে ওনারা দেখা থেকে আরো 2 জন আসবে, 4 জন 5 জন 10 জন 15 জন 20 জন হওয়ার পর একটা মার্কেট হয়ে যাবে এখানে। তো হার্ডওয়্যারে যাই লাগবে সবাই এখানে আসবে। তাহলে আলটিমেটলি কম্পিউটার আসার কারণে আপনার কি লাভ হয়েছে না লস হয়েছে? আলটিমেটলি অবশ্যই লাভ হয়েছে। সো এখন যদি ধরেন নতুন টেলিকমিউনিকেশন কোম্পানি আসে, আসার পরে যদি নিউ নিউ টেকনোলজি আনে এবং মানুষ যদি আরো বেশি স্মার্টফোন ব্যবহার করা মানে স্মার্টফোন ব্যবহার করা শিখে, সেক্ষেত্রে গ্রামীণ ফোনে তো কোনো লস নাই, বরং যদি এই মার্কেটটা বাড়ে, মানে নাম্বার অফ কাস্টমার স্মার্ট মানে সিম ব্যবহার করার কাস্টমার যদি বাড়ে, তা গ্রামীণ ফোনের কিন্তু লস নাই, কারণ ও কিন্তু কি অনেক কাস্টমার পাবে। ঠিক এমনই ভাবে যখন আইফোন নতুন নতুন টেকনোলজি নিয়ে আসে, অন্যান্য মোবাইল কোম্পানি কিন্তু আপসেট করে না। কেন করে না? বিকজ আইফোনের কারণে কিন্তু মানুষ কি বিভিন্ন টেকনোলজি দেখে কিন্তু আরো এই ব্যবহার করা পছন্দ করে। অন্যান্য কোম্পানিগুলো কিন্তু কি এই ফিচার্সগুলোর কিছু কিছু বেনিফিট পাবে। সো গুড কম্পিউটার্স বলা হয় ওই কম্পিউটার্সগুলোকে যাদের মাধ্যমে টোটাল মার্কেটের সাইজ বাড়ে, টোটাল মার্কেটের সাইজটা বাড়ে, মানে কাস্টমাররা আরো বেশি ইন্টারেস্টেড হয় ওই জাতীয় প্রোডাক্টগুলো ব্যবহার করতে। তখন কিন্তু সবাই বেনিফিট হয়, কারা? যত ব্র্যান্ড আছে। এটাকে বলা গুড কম্পিউটার্স। আর ব্যাড কম্পিউটার্স বলা হয় যারা মার্কেটটাকে ডিস্টার্ব করে, নষ্ট করে। যেমন ইভালি শপিং এর ক্ষেত্রে, হ্যাঁ অনলাইন শপিংটা ভালো চলতেছিল, তারা কিন্তু গুড কম্পিউটার্স না, তারা কিন্তু মার্কেটটাকে সংকুচিত করে দিয়েছে। দ্যাট মিনস আন্ডার রেটেড প্রাইস সেল করতেছে। এটার কারণে কিন্তু অন্যান্য কোম্পানিগুলো সাফার হচ্ছে, টোটাল মার্কেটের সাইজটা বাড়তেছে না, কারণ সবাই এখন স্পেসিফিক ইভালিতে আছে। এখন যদি অ্যামাজন আসে, যদি বাংলাদেশে অ্যামাজন আসে, তখন সেটা হবে গুড কম্পিউটার্স। কেন? কারণ তারা আসলে এই অনলাইন শপিং এর পরিমাণটা আরো বাড়বে, বাড়লে দারাজ, প্রিয় সবাই বেনিফিটেড হবে। ফাইন্ডিং আনকন্টেস্টেড মার্কেট স্পেস। এখন যতই আমরা আপনাদেরকে অ্যাটাকিং স্ট্র্যাটেজি বা যে ধরনের কম্পিউটার স্ট্র্যাটেজি পড়াই না কেন, দ্য মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে ফাইন্ডিং আনকন্টেস্ট মার্কেট স্পেস। যে মার্কেটে এখনো কাস্টমারকে সার্ভ করা হয় নাই, সেই মার্কেটটাকেই বলা হচ্ছে কি করার জন্য, সেই মার্কেটটাকেই টাচ করার জন্য, যেটাকে আনকন্টেস্টেড মার্কেট স্পেস আমরা বলছি। এরকম মার্কেট খুঁজে আপনারা নিচ মার্কেটিং করে আসছেন হয়তোবা। আমি নিচ মার্কেটিং আমি এই ক্লাসের পরে জিজ্ঞেস করবো অনেককে যে আসলে নিচ মার্কেটিং কিভাবে হয়, কিছু এক্সাম্পল। বাট নিচ মার্কেটিং এর মতো করে, দ্যাট মিন যেটা এখনো টাচ করা হয় নাই, যে মার্কেটটা এখনো সার্ভ করা হয় নাই, যে সেগমেন্টটা এখনো সার্ভ করা হয় নাই, ওই সেগমেন্টটা ধরা। আমাদের দুইটা স্ট্র্যাটেজি আছে মার্কেটিং এ বা কম্পিউটার, একটা হচ্ছে রেড ওশান স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ব্লু ওশান স্ট্র্যাটেজি। রেড ওশান স্ট্র্যাটেজি হচ্ছে হেড টু হেড, ফেস টু ফেস। মার্কেটে ধরেন বর্তমানে অনেক ভালো অনেক কোম্পানি আছে, আমিও আবার নতুন করে এসে তার সাথে ফাইট দিলাম। মানে মার্কেটে নতুন এই কোম্পানি অ্যাভেলেবল আছে, রেস্টুরেন্ট যেগুলো কথা চিন্তা করি, রেস্টুরেন্টগুলো একই রকম রেস্টুরেন্ট বারবার আসতেছে, ডিফারেন্ট কোনো রেস্টুরেন্ট কিন্তু আসতেছে না, সব একই রকম রেস্টুরেন্ট, তাই না? এই সেম রেস্টুরেন্ট আসলে আমরা আরো একটা রেস্টুরেন্ট যখন আসে তখন এটাকে বলা রেড ওশান স্ট্র্যাটেজি। সেই রেড ওশান স্ট্র্যাটেজি বলছে মানে ফেস টু ফেস। রেড মানে কি? লাল, মানে ফেস টু ফেস রাইভালরি। রেড ওশান স্ট্র্যাটেজি হচ্ছে মানে একদম সরাসরি ফেস টু ফেস, মানে ফেস টু ফেস কম্পিটিশন নেমে গেলাম। আর ব্লু ওশান স্ট্র্যাটেজি হচ্ছে
আমি কম্পিটিশনে না গিয়ে অন্য একটা মার্কেটকে, মানে আমি মার্কেটে আসবো কিন্তু আমি একটা সেগমেন্টটা পুরো ডিফারেন্ট করব, যেটা আইফোন করেছিল। আইফোন যখন মার্কেটে আসে তখন কিন্তু মাইক্রোসফট, আদার কোম্পানিগুলো খুব ভালো অবস্থায় আছে, আইবিএম, মাইক্রোসফট, এই কোম্পানিগুলো কিন্তু খুব রমরম অবস্থা। কারণ আইফোন কি করেছে, সরাসরি মাইক্রোসফটের মতো আইবিএম এর মতো কম্পিউটার বানাতে পারতো, কিন্তু তারা কিন্তু সেটা করে নাই। তারা না করে তারা ডিফারেন্ট নতুন একটা অপারেটিং সিস্টেম নিয়ে আসছে, এটা সম্পূর্ণ আলাদা। যার কারণে সরাসরি কি আইফোনের সাথে সরাসরি মার্কেট রাইভালরিতে যায় নাই, রেডিউশন স্ট্র্যাটেজি যায় না, তারা গেছে ব্লু ওশান স্ট্র্যাটেজি, মানে যেটাতে আনকন্টেস্টেড মার্কেট স্পেস, যে মার্কেটকে এখনো টাচ করা হয় নাই, তো সেই মার্কেটকে সে ওরা টাচ করেছে। এরকম ভাবে অনেক কোম্পানি কিন্তু আছে। যেমন এখন অনেকে কি করেছে, এখন যদি একজন ডায়াপার কোম্পানি বাচ্চাদের জন্য ডায়াপার বানায়, বাংলাদেশে মনে করেন 10টা ডায়াপার কোম্পানি আছে, এখন সে যদি আবার ডায়াপার নিয়ে আসে তাহলে সেটা হয়ে যাবে রেডিউশন স্ট্র্যাটেজি। ফেস টু ফেস সে ফেস টু ফেস কন্টেস্ট করতে আসছে। কিন্তু সে যদি টেকনিক করে যে বয়স্কদের যদিও আরএফএল মনে বানায় ফেলছে, প্রাণ মনে বানায় ফেলছে আরএফএল, কিন্তু আপনি যে বয়স্কদের জন্য ডায়াপার নিয়ে আসেন, বৃদ্ধ বয়স্কদের জন্য, এটা কিন্তু কি একটা আনকন্টেস্টেড মার্কেট স্পেস হয়ে গেল। সো দিস ইজ কল্ড ব্লু ওশান স্ট্র্যাটেজি। তো কোম্পানিগুলো আবার বা যারা যারা বড় রিসার্চার তারা বলে যে মার্কেটে তুমি যে আনকন্টেস্ট মার্কেট পাও খুঁজে, সেই মার্কেটটাকে তুমি যদি কোনোভাবে ডেভেলপ করতে পারো তাহলে তুমি বেনিফিটেড হবে বেশি। কারণ আপনি যদি একটা কম্পিউটারকে টাচ করেন বা কম্পিউটারকে অ্যাটাক করেন, সে তো বসে থাকবে না, সেও আপনার স্ট্র্যাটেজি নেবে। কিন্তু আপনি যদি কম্পিউটার বাদ দিয়ে অন্য একটা টার্গেট কাস্টমারকে ধরে আপনি যান, যেমন যেমন আমি চিটংয়ে অনেক কোম্পানি আছে, হ্যাঁ, যে কোম্পানিগুলো চিটংয়ে ব্যবসা করে, তারা অন্য জায়গায় যায় না। তাহলে কি তারা তো চাইলে সারা বাংলাদেশে ব্যবসা শুরু করতে পারতো না, তারা যে এলাকায় নিজস্ব এলাকায় ব্যবসা করতেছে। এটাও কিন্তু একটা আনকন্টেস্টেড মার্কেট স্পেসের মাধ্যমে হয়। মানে মার্কেটের আমরা ডেফিনেশন তো অনেকভাবে দিচ্ছি, মার্কেটে অনেকভাবে দেওয়া যায় না, বিভিন্ন এজ গ্রুপ দিয়ে দেয়, লোকেশন দিয়ে দেওয়া যায়, বিভিন্নভাবে মার্কেটের ডেফিনেশন কিন্তু দেওয়া যায়। লাস্ট ওয়ান, ডিজাইনিং কম্পিটিটিভ ইন্টেলিজেন্স সিস্টেম। হ্যাঁ, এখন ডিজাইনিং কম্পিটিটিভ ইন্টেলিজেন্স সিস্টেম, দ্যাট মিনস হচ্ছে আমরা মার্কেটিং ইন্টেলিজেন্স পড়ে আসছি, মার্কেটিং ইনফরমেশন সিস্টেম চ্যাপ্টার নাম্বার 4, মার্কেটিং ইনফরমেশন সিস্টেম, ওখানে মার্কেটিং ইন্টেলিজেন্স পড়ে আসছে। যে মার্কেট ইনফরমেশন নেওয়ার জন্য অনেক কোম্পানিগুলো অনেক সিস্টেম ডেভেলপ করে থাকে, বিভিন্ন তথ্য কালেক্ট করে থাকে, কালেক্টের মাধ্যমে তারা কিন্তু, কারণ এখন হচ্ছে ডাটার যুগ, আপনার কাছে যত বেশি ডাটা আছে, যত বেশি ইনফরমেশন আছে, ওই ডাটা থেকে যত বেশি ইনফরমেশন আপনি ডেভেলপ করতে পারবেন, সেটাই আপনার কি এখন বর্তমানে সবচেয়ে বেশি রোল প্লে করে। আপনি কত বেশি পরিশ্রম করতেছেন মার্কেটে, আপনার সেলস পার্সনরা কত বেশি পরিশ্রম করতেছে, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাছে কত বেশি ইফেক্টিভ ইনফরমেশন আছে, এবং সেই ইনফরমেশনগুলো আপনি ব্যবহার করে কত বেশি ইফেক্টিভ মার্কেটে অ্যাডভান্টেজ দিতে পারছেন। সো আইডেন্টিফাইং কম্পিটিটিভ ইনফরমেশন অ্যান্ড দ্য বেস্ট রিসোর্সেস অফ দিস ইনফরমেশন। কম্পিটিটিভ ইনফরমেশন, দ্যাট মিনস মার্কেটের কম্পিটিটিভ ইনফরমেশন কিন্তু কালেক্ট করা তো ইজি না, কিন্তু এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারলে বা এই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স সিস্টেম। এই কম্পিটিটিভ ইন্টেলিজেন্স সিস্টেমের ফার্স্ট কাজ হচ্ছে কোন কোন সোর্স থেকে তথ্য নেবেন সেটা আইডেন্টিফাই করা। আপনি রিটেলার থেকে নিতে পারেন, আপনি হোলসেলার থেকে নিতে পারেন, চ্যানেল মেম্বার থেকে নিতে পারেন, সেলস পার্সন থেকে নিতে পারেন, কাস্টমার থেকে নিতে পারেন। কোন কোন সোর্স থেকে রিলায়েবল সোর্স কোনগুলো, যেগুলো থেকে আমরা ইনফরমেশন নিতে পারবো। কন্টিনিউয়ালি কালেক্ট ইনফরমেশন, হ্যাঁ, রেগুলারলি ইনফরমেশন কালেক্ট করতে হবে। মানে ইনফরমেশন যে জাস্ট নিয়ে অফ করে দিবেন এমন না, কন্টিনিউয়ালি কালেক্ট ইনফরমেশন করতে হবে, কারণ ডে টু ডে নতুন নতুন আপডেট ইনফরমেশন চলে আসতেছে। চেক ইনফরমেশন ফর ভ্যালিডিটি এন্ড রিলেভেন্ট। অফকোর্স আপনাকে যে ইনফরমেশন আপনি কালেক্ট করবেন সেই ইনফরমেশন যেন অবশ্যই কি হয়, এটা ভ্যালিড এবং রিলায়েবল হয়। এটাকে ভ্যালিডিটি আছে কিনা, ইনফরমেশনগুলো কতটুকু এবং বিশ্বাসযোগ্য কতটুকু, মানে এটা বৈধ কিনা এবং বিশ্বাসযোগ্য কতটুকু, ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি। ইন্টারফেস ইনফরমেশন, আবার ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস করতে হবে, সেটা থেকে কি করতে হবে, আপনার মিনিং খুঁজে বের করতে হবে যে এই ইনফরমেশন দিয়ে কি বোঝা যাচ্ছে। অর্গানাইজ ইনফরমেশন, তো ইনফরমেশনগুলো অর্গানাইজ করতে হবে, দ্যাট মিনস স্টেপ বাই স্টেপ, মানে ডিজাইন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সাজিয়ে রাখতে হবে, যেটাকে অর্গানাইজ বলছি। স্যান্ড কি ইনফরমেশন টু রিলেভেন্ট ডিসিশন মেকারস। এখন কি ইনফরমেশনগুলো আপনার ডিসিশন মেকারদের কাছে পাঠিয়ে দিতে হবে যে এই হচ্ছে মার্কেট সিনারিও। রেসপন্ড টু দ্য ইনকোয়ারিজ অ্যাবাউট কম্পিটিটরস, রেসপন্ড টু দ্য ইনকোয়ারিজ অ্যাবাউট কম্পিটিটরস। কম্পিটিটরের সম্পর্কে বিভিন্ন ধরনের ইনকোয়ারিজগুলো কোম্পানি জানতে চাইতে পারে, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ফ্রম কম্পিউটার অ্যানালাইসিস, আমরা মোটামুটি শেষ করলাম। দেন উই মুভ ফরওয়ার্ড টু কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস। এখন আমরা তো কম্পিউটার কিভাবে অ্যানালাইজ করবো, কিভাবে কম্পিউটার কাজ করবো, ফাইন, অ্যান্ড কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস, আমরা তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলে আসছি। অ্যান্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আপনাকে কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস কিছু ফলো করতে হবে। সো কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস ফলো করার জন্য আমাদের বেশ কিছু অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচগুলো আপনাদেরকে আমি খুব শর্ট আকারে পড়াবো, আপনারা আশা করি খুব সহজে বুঝে যাবেন।
So approaches to marketing strategy. Approaches to marketing strategy. So approaches to marketing strategy আমরা যদি অ্যাপ্রোচেস টু মার্কেটিং স্ট্র্যাটেজি, এখন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি অনেকগুলো ভাগে আমরা পড়বো, 2-3টা ভাগে। ফার্স্ট যেটা অ্যাপ্রোচ টু মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজির যে অ্যাপ্রোচেসগুলো আছে এর মধ্যে 3টে স্ট্র্যাটেজি: এন্টারপ্রেনিউরাল মার্কেটিং, ফর্মুলেটেড মার্কেটিং, ইন্টারপ্রেনিউরাল মার্কেটিং। এন্টারপ্রেনিউরাল মার্কেটিং কি? এখন আমাদের দেশে অনেক সাকসেসফুল মার্কেটার আছে যারা জীবনে কোনোদিন মার্কেটিং বইটা পড়েই নাই, কিন্তু দে আর গ্রেট মার্কেটার। সে ফর এক্সাম্পল আবুল খায়ের, আকিজ, তারপর আমরা যদি বলি পার্টিস গ্রুপের হাশেম খান, দে আর সাকসেসফুল মার্কেটার। আব্দুল সুবহান, হ্যাঁ তারা সাকসেসফুল মার্কেটার। আব্দুল সুবহান আমি পড়াশোনা সম্বন্ধে জানি না, বাট বাংলাদেশে এরকম অনেক সাকসেসফুল, যেমন এরকম অনেক সাকসেসফুল আছে যারা মানে সাকসেসফুল মার্কেটার। সো তাদের যে মার্কেটিং প্র্যাকটিস সেটাকে বলছি আমরা এন্টারপ্রেনিউর মার্কেটিং। ইনভলভস ভিজুয়ালাইজিং অ্যান অপরচুনিটি অ্যান্ড কন্ট্রাস্ট অ্যান্ড ইমপ্লিমেন্টিং ফ্লেক্সিবল স্ট্র্যাটেজি। এখন যারাই নতুন করে নতুন ভেঞ্চার তৈরি করে, নতুন প্রোডাক্ট, যেমন আমি যদি বলি আমাদের কুমিল্লা শহরে অনেকগুলো গ্যাজেটের দোকান আছে, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিস বা মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো দেখলে, মার্কেটিং অ্যাক্টিভিটিস বলবো না, বিশেষ করে প্রমোশন অ্যাক্টিভিটিস গুলো দেখলে আমার খুব অবাক লাগে যে দে আর নট লিটারেট ফ্রম মার্কেটিং, বা তারা মার্কেটিং কখনোই করে নাই, কিন্তু দে আর ডুইং গ্রেট, তারা খুবই ভালো কাজ করতেছে, রাইট? কারণ তারা চমৎকার বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন প্রমোশন, বিভিন্ন ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ওরা কিন্তু ব্যবহার করতেছে। সো এগুলোকে আমরা বলছি এন্টারপ্রেনিউর মার্কেটিং, যেগুলো আসলে সাধারণত মানে নিজের মতো করে মার্কেটিং স্ট্র্যাটেজি করে। এখন এটা কতটুকু মার্কেটিং মানে মার্কেটিং রুলস রেগুলেশন থেকে কতটুকু রাইট, এটা এখানে তেমন একটা মানে কনসার্ন ইস্যু না। আমাদের কুমিল্লাতে আমরা দেখবেন অনেক রেস্টুরেন্ট, অনেক বিশেষ করে বিভিন্ন ধরনের গ্যাজেটের শপ, ওরা কিন্তু এই ধরনের মার্কেটিং অ্যাক্টিভিটিস গুলো করে, কিন্তু দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মার্কেটিং। Number 2, formulated marketing involves developing formal marketing strategies and following them closely. এখন যখন এন্টারপ্রেনিউর মার্কেটিং গুলো যখন একটা মোটামুটি একটা কোম্পানিতে দাঁড়িয়ে যায়, এরকম যেমন আমি যদি বলি আকিস ফুড এন্ড বেভারেজ বা আবুল খায়ের, তারা কিন্তু এখন ফর্মুলেটেড মার্কেটিং করছে, তাই না? ফর্মুলেটেড মার্কেটিং করছে কেন? যখন তাদের বাবা ব্যবসাটা শুরু করে তখন কিন্তু মার্কেটিং এর কিছুই বুঝে না, তার কাছে সে ফ্লেক্সিবল ভাবে বিভিন্ন ধরনের মার্কেটিং অ্যাক্টিভিটিস করছে, কিন্তু সে নিজেও জানে এগুলো যে মার্কেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে। কিন্তু দিন শেষে যখন একটা ভালো অবস্থা তৈরি হয়েছে, একটা নির্দিষ্ট একটা প্যারামিটার আসছে, তখন কিন্তু তারা যেই ফর্মাল মার্কেটিং অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করছে, এখন আকিস ফুড এন্ড বেভারেজ বলেন, যারাই বলেন, তারা কিন্তু ফর্মাল মার্কেটিং অ্যাক্টিভিটিস ব্যবহার করছে। এটাকে বলা হচ্ছে ফর্মুলেটেড মার্কেটিং। নাম্বার 3, entrepreneurial marketing involves the attempt to re-establish an internal entrepreneurial spirit and refresh marketing strategies and approaches. এখন অনেক ছেলে মেয়েকে আমি দেখছি বলে যে স্যার আমি তো মার্কেটিং এ চাকরি করব, বা আমি তো মার্কেটিং এ চাকরি করব না, বা আমি তো এখানে চাকরি করব ওখানে চাকরি করব, আমার তো স্যার এত ডিটেলসে পড়ার প্রয়োজন নাই, আমি তো স্যার MP3 প্রফেসর সেগুলো পড়বো। আমি কিন্তু ওগুলো পড়বেন, ওগুলো তো অবশ্যই পড়বেন, ওগুলো ছাড়া তো আপনি চাকরি হবে না, ঠিক আছে? এটা তো আপনার, আমি তো কোনো বাধা দিচ্ছি না, ওটা আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনার ওইটা যে আপনি পড়বেন, আপনি ওইটা পড়ার জন্য আপনাকে আপনি যে যেখানে যাবেন, আপনি সরকারি অফিসে, এখন আমি তো আপনাদের ইউনিভার্সিটি চাকরি করতেছি, বা আমি তো আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছি, রাইট? আমি যদি এখানে আমি যদি আমার বইগুলো আমি ভালো করে পড়ে নিয়ে আসতাম, বা যেহেতু আমি টিচিং এ আসবো এই কারণে পড়াচ্ছি, এখন আমরা তো বই সবাই পড়ে আসতেছি, এখন বইয়ের ডেপথে যাওয়া, এগুলো নিয়ে এক্সাম্পল নিয়ে অ্যানালাইসিস করা, আমরা তো যারা অ্যানালাইসিস করছে বই নিয়ে ডেপলি পড়ছে, এক্সাম্পল গুলো ভালো করে ক্লিয়ার বোঝার চেষ্টা করছে, আন্ডারস্ট্যান্ডিং করছে, সো দে পারফর্ম ওয়েল ইন দেয়ার ক্লাসরুম, এটা স্বাভাবিক। তো এখন এন্টারপ্রেনিউর মার্কেটিংটা হচ্ছে এমন একটা মার্কেটিং যে পৃথিবীর যত লিডিং কোম্পানি আছে, গুগল বলেন, ফেসবুক বলেন, ওখানে কিন্তু এন্টারপ্রেনিউর মাইন্ড, যারা নতুন সৃজনশীলতা তাদের মাথার মধ্যে আছে, তাদেরকে নেয়। তো এন্টারপ্রেনিউর মার্কেটিং হচ্ছে কোম্পানি যখন বিভিন্ন ধরনের ইনোভেটিভ মার্কেটিং আইডিয়া কোম্পানির এমপ্লয়ীদের মাধ্যমে নিয়ে আসে, সেগুলোকে বলা হচ্ছে এন্টারপ্রেনিউর মার্কেটিং। এখন এগুলো বিগ কোম্পানিগুলোতে এগুলো হয়, ফর্মুলেটেড মার্কেটিং এর পরে কিন্তু এন্টারপ্রেনিউর মার্কেটিং হয়। অনেক কোম্পানি কিন্তু এই সুযোগ নাই, আমরা যা আছে তা, যেমন সরকারি অফিসগুলোতে বেশিরভাগই দেখবেন ওখানে তেমন একটা সুযোগ নাই নতুন কিছু কি করা, ইনোভেশন করা, আপনাকে যা আছে তাই এখানে করতে হবে। কিন্তু গুগলের কথা চিন্তা করেন, ফেসবুকের কথা চিন্তা করেন, ওরা কিন্তু পুরা এমপ্লয়ীদেরকে ফ্লেক্সিবিলিটি দিয়ে রেখেছে, নতুন যাতে আইডিয়া ওরা বের করতে পারে। যেমন গুগলের 20% তারা কাস্টমারকে মানে এমপ্লয়ীদেরকে মানে ওরা বলে যে তোমরা এন্টারপ্রেনিউরিয়াল প্র্যাকটিস করো, এবং ইনোভেটিভ যারা ক্রিয়েটিভ, তাদের কিন্তু গুগলে ফেসবুকে জায়গা দেওয়া হচ্ছে। কেন? কারণ তারা নতুন আইডিয়া নিয়ে ওখানে কাজ করতেছে। সো এন্টারপ্রেনিউরাল, আপনারা এন্টারপ্রেনিউরটা পড়ছেন কিনা আমি জানি না,
এন্টারপ্রেনিউর হচ্ছে যখন আপনি কোনো একটা এস্টাবলিশ কোম্পানিতে এন্টারপ্রেনারশিপ প্র্যাকটিস করবেন। এখন বলে যে এন্টারপ্রেনার হয়ে লাভ কি, এন্টারপ্রেনার পরে লাভ কি? এন্টারপ্রেনার পরে লাভ নাই, কিন্তু যেখানেই যাবেন আজকে বাংলাদেশ গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, এই ইনিশিয়েটিভ গুলো ম্যাক্সিমাম দেখেন আপনাকে ইনোভেটিভ হইতে হবে। ইফ ইউ আর ইনোভেটিভ দেন ইউ মে সাস্টেইন। আর যে কোনো জবে যান, বিসিএস এ যাবেন, আপনি জেলা প্রশাসক যাবেন, এমন একটা ক্রিটিক্যাল সময় আপনার আসলো, ইউ হ্যাভ নো আইডিয়া হাউ হোয়াট টু ডু, আপনি কি করতে হবে আপনার আইডিয়া নাই। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ক্রিয়েটিভলি, আপনাকে কিন্তু ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে হবে, দেন ইউ মে সাকসেস অর ইউ মে সাস্টেইন। সো এন্টারপ্রেনার মার্কেটিং হচ্ছে যখন এক্সিস্টিং কোনো কোম্পানিতে মার্কেটিং এর ডিফারেন্ট আইডিয়া নিয়ে কাজ করা যায়। অ্যানাদার ওয়ান যেটাকে আমরা বলছি বেসিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস। বেসিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, মাইকেল ই পর্টার, যাকে বলা হয় ম্যানেজমেন্টের একজন পুরুদা, যাকে স্ট্র্যাটেজির জনক বলা হয়। উনি চারটা স্ট্র্যাটেজি, কম্পিটিটিভ পজিশনিং স্ট্র্যাটেজি ডেভেলপ করেছেন, চারটা। হ্যাঁ, ওভারঅল কস্ট লিডারশিপ, ফোকাস, ডিটারমিনেশন, মিডল অফ দ্য রোড। চারটা স্ট্র্যাটেজি, 4 বেসিক কম্পিটিটিভ পজিশনিং স্ট্র্যাটেজি উনি ডেভেলপ করেছেন এবং বলেছেন তিনটা হচ্ছে উইনিং আর একটা হচ্ছে লুজারদের জন্য। তিনটা উইনিং, একটা হচ্ছে লুজারদের জন্য। এর মধ্যে ফার্স্ট যেই স্ট্র্যাটেজিটা উনি বলেছেন যে ওভারঅল কস্ট লিডারশিপ। ওভারঅল কস্ট লিডারশিপে উনি বলেছেন যে কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোর মেইন টার্গেট থাকে লোয়েস্ট প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট এন্ড অ্যালোজ ইট টু লোয়ার ইটস প্রাইস এন্ড গেইন মার্কেট শেয়ার। কিছু কোম্পানি আছে যারা শুধু প্রাইসের উপর ফলো করে, যেটা শাওমি প্রথম করেছিল মার্কেটে এসে, অনলি প্রাইস, প্রাণ যেটা করছে। দ্যাট মিনস তাদের কাজ হচ্ছে শুধুমাত্র লো প্রাইসে প্রোডাক্ট মার্কেটে এনশিওর করা এবং ডিস্ট্রিবিউশন কস্ট এমনভাবে কমায় ফেলা, ডিস্ট্রিবিউশন এবং প্রোডাকশন কস্ট কমিয়ে লো প্রাইসে প্রোডাক্ট মার্কেটে ছাড়া, যার কারণে ওরা মার্কেটে একটা বিশাল মার্কেট শেয়ার তাদের হাতে থাকে। কারণ আমরা জানি আমাদের এই কান্ট্রিগুলোতে লো প্রাইস মানে প্রাইস সেন্সিটিভ মার্কেট, যেটাতে আমরা কাস্টমারদের যত বেশি একটু লো প্রাইসে প্রোডাক্ট দিতে পারবো, কাস্টমার উইল বি হ্যাপি। সো ওনার ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে কিছু কোম্পানি আছে যারা ওভারঅল কস্ট লিডারশিপ প্র্যাকটিস করে, যেটাকে আমরা কস্ট লিডারশিপ বলছি। কিছু কিছু কোম্পানি যারা ওভারঅল কস্ট লিডারশিপ প্র্যাকটিস করে, তাদের মেইন টার্গেট হচ্ছে লো কস্ট মার্কেটে প্রোডাক্ট মার্কেটে ফোকাস করে। যেমন লেনোভো কম্পিউটারটা সারা ওয়ার্ল্ডে, আমাদের দেশে হয়তো ল্যাপটপ একটু এক্সপেন্সিভ জিনিস, কিন্তু সারা ওয়ার্ল্ডে লেনোভোকে বলা হয় কস্ট ইফেক্টিভ প্রোডাক্ট, মানে কস্ট লিডারশিপ প্রোডাক্ট। আমাদের সামনে এক্সাম্পল দিলাম কিছু। ওকে, ডিফারেন্সিয়েশন নাম্বার 2 স্ট্র্যাটেজি হচ্ছে ওনার ডিফারেন্সিয়েশন is when a company concentrate on creating a highly differentiated product line and marketing program so it comes across as an industry class leader. এই নাম্বার 2 স্ট্র্যাটেজিতে উনি বলেছেন যে কিছু কিছু কোম্পানি আছে যাদের মেইন টার্গেট থাকে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করা, মানে এক্সক্লুসিভ প্রোডাক্ট বানানো, মানে প্রোডাক্টগুলোকে ডিফারেন্ট বানানো, কোয়ালিটি প্রোডাক্ট বানানো, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট বানানো। হ্যাঁ, কিন্তু ওরা ওখানে প্রাইসের কোনো কনসার্ন করে না, ওদের কাজ হচ্ছে ওরা মার্কেটে একটা ক্লাস কোম্পানি হিসেবে রিপ্রেজেন্ট করবে। ওদের মেইন কাজ থাকে কোয়ালিটি বা প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন, বা প্রোডাক্টটা কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় বা প্রোডাক্টকে কিভাবে ডেভেলপ করা যায়। And number 3, focus strategy is when a company focuses effort on serving few market segment while rather than going after the whole market. Number 3 তে বলছে কিছু কোম্পানি পাওয়া যায় যারা হচ্ছে কস্ট অথবা ডিফারেন্সিয়েশন যে কোনো একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে মার্কেটের ছোট একটা সেগমেন্টকে ওরা কি করে, ফিউ মার্কেট সেগমেন্ট, মানে অল্প কিছু মার্কেট সেগমেন্টকে ওরা কি করে টার্গেট করে, সব পুরো মার্কেটে ওরা সার্ভ করে না। ডিফারেন্সিয়েশনে কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করে কিন্তু সবার জন্য কি করে ওরা প্রোভাইড করে। ডিফারেন্সিয়েশন এক্সাম্পল যদি বলি, ইউনিলিভার কি করে, ডিফারেন্সিয়েট কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করে, কিন্তু ওরা কিন্তু লো প্রাইসে প্রোডাক্ট দেয় না, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করে পুরো মার্কেটের জন্য করে। আর ফোকাস হচ্ছে ছোট একটা মার্কেট সেগমেন্টে আপনি মানে ছোট একটা মার্কেট সেগমেন্টকে টার্গেট করে ছোট মার্কেট সেগমেন্টে, সব মার্কেট সেগমেন্টে ওরা প্রোডাক্ট বানায় না, ওরা হয় ডিফারেন্সিয়েশন অথবা কস্ট লিডারশিপ, যে কোনো একটা কি মেথড ওরা ব্যবহার করে। যেমন আমরা আইফোনের কথা বলতে পারি, আইফোন কি করে একটা ফিউ সেগমেন্ট, মানে সবার জন্য না, একটা নির্দিষ্ট ইনকাম পিপলদের জন্য কিন্তু ওরা প্রোডাক্ট বানায়, এবং ওই ফোকাস স্ট্র্যাটেজিতে ওরা ব্যবহার করে ডিফারেন্সিয়েশন, ওরা কিন্তু ডিফারেন্সিয়েশন ব্যবহার করে, ফোকাস স্ট্র্যাটেজি ব্যবহার করে। ওকে, a company that pursued a clear strategy would achieve superior performance. এই তিনটার মধ্যে যেটাতেই যাক না কেন কোম্পানি, they will be winner, but companies without a clear strategy middle of the road would not success. No clarity. এখন কেউ যদি হাপাস করে যে কস্ট লিডারশিপও না, মানুষকে ক্লিয়ারলি যদি না বলে যে সে কি কস্ট লিডারশিপ, ওভারঅল কস্ট লিডারশিপ, নাকি ডিফারেন্সিয়েশন, নাকি ফোকাস, সে কোনোটাতে যায় না, এটাকে বলে মিডল অফ দ্য রোড। কিছু কিছু কোম্পানি আমাদের দেশে আছে এরকম, যেমন সিম্ফনি ছিল, কস্ট লিডারশিপও কি
গিয়েছে কিনা সে কনফিউজ ছিল, আবার কিছু কিছু ফোন ওদের 23,000 24,000 40,000 টাকা দিয়ে পাওয়া যেত। মানে দ্যাট মিনস স্পেসিফিক যখন কোনো স্ট্র্যাটেজি আপনি ফোকাস করবেন না বা নো ক্লিয়ার স্ট্র্যাটেজি, তখন সেটাকে আমরা বলছি মিডল অফ দ্য রুট, অ্যান্ড দে উইল বি লুজার। সো এই এইরকম বেসিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজির মধ্যে মাইকেল ট্রেসি অ্যান্ড ফ্রেড ওয়ারেসেমা দুইজন খুব বিখ্যাত ব্যক্তি, ওনারা আবার বেসিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজি তিনটা আরো কনসেপ্ট ধারণা দিয়েছেন, 3 স্ট্র্যাটেজিস, যেটাকে বলা হয় ভ্যালু ডিসিপ্লিনস। ওনারা তিনটা ধারণা দিয়েছেন। তিনটা ধারণার মধ্যে ফার্স্ট ওয়ান ওনারা বলছেন অপারেশন এক্সিলেন্স, কাস্টমার ইন্টিমেসি, প্রোডাক্ট লিডারশিপ। সো অপারেশনাল এক্সিলেন্স বলেছে কিছু কিছু কোম্পানি দেখা যায় রেফার টু এ কোম্পানি প্রোভাইড ভ্যালু বাই লিডিং ইটস ইন্ডাস্ট্রি ইন প্রাইস অ্যান্ড কনভিনিয়েন্স বাই রিডিউসিং কস্ট অ্যান্ড ক্রিয়েটিং এ লিন অ্যান্ড এফিশিয়েন্ট ভ্যালু ডেলিভারি সিস্টেম। এখন বলা হচ্ছে যে অপারেশনাল এক্সিলেন্স, যে কিছু কিছু কোম্পানি আছে যারা মানে যে কোম্পানিগুলো সাধারণত ওই ইন্ডাস্ট্রিতে লিডিং অবস্থায় আছে, প্রাইস কম দেয়, কনভিনিয়েন্স প্রাইসে দেয়, বাই রিডিউসিং কস্ট অ্যান্ড ক্রিয়েটিং আ লিন অ্যান্ড এফিশিয়েন্ট ভ্যালু ডেলিভারি সিস্টেম। এবং তারা একটা মানে খুবই লো প্রাইস দেয় কিন্তু বেস্ট সার্ভিস দেয় ওই ইন্ডাস্ট্রিতে, এবং ওই ইন্ডাস্ট্রির একটা কি লিডিং পজিশনে আছে ইন্ডাস্ট্রি। যেমন আমি যদি এক্সাম্পল দেই, ইন্ডিয়ার ইন্ডিগোর কথা বলি, ইন্ডিগো খুবই লো প্রাইসে তাদের টিকিট দেয়, এবং তাদের সার্ভিস লো প্রাইসের কারণে সার্ভিস যে লো আর এমন না, এত স্ট্যান্ডার্ড সার্ভিস, ইউ ক্যান ইমাজিন সার্ভিস স্ট্যান্ডার্ড, প্রাইস লো, এবং তাদের যে ডেলিভারি সিস্টেম, দ্যাট মিনস তাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে তারা কোন কোন জায়গায় তাদের বিমানের হাব আছে, দেখেছি পুরো অল ইন্ডিয়া ওদের কি আছে অপারেশন আছে। এটাকে আমরা বলছি কি ভ্যালু ডেলিভারি সিস্টেম, মানে অপারেশনাল এক্সিলেন্স। সো অপারেশনাল এক্সিলেন্স যেটাকে বলা হচ্ছে যে কোম্পানিগুলো ভ্যালু প্রোভাইড করে, যেটা লিডিং তার ইন্ডাস্ট্রিতে লিডিং অবস্থায় আছে ইন প্রাইস এন্ড কনভিনিয়েন্স, প্রাইস এবং কনভিনিয়েন্সের দিক থেকে তারা লিডিং বাই রিডিউসিং কস্ট এন্ড ক্রিয়েটিং লিন অ্যান্ড এফিশিয়েন্ট ভ্যালু ডেলিভারি সিস্টেম। কাস্টমার ইন্টিমেসি নাম্বার 2, তারা বলছে কিছু কোম্পানি আছে যেগুলো প্রোভাইডিং সুপিরিয়র ভ্যালু, যারা সুপিরিয়র ভ্যালু প্রোভাইড করে বাই সেগমেন্টিং মার্কেট এন্ড টেইলরিং প্রোডাক্টস অর সার্ভিসেস টু ম্যাচ দ্য নিডস অফ দ্য টার্গেট কাস্টমার। তারা যারা হচ্ছে সুপিরিয়র ভ্যালু প্রোভাইড করে এবং কাস্টমারদেরকে সুপিরিয়র ভ্যালু প্রোভাইড করে, যেটাকে আমরা বলছি সেগমেন্টিং মার্কেট সেগমেন্ট করে, এবং টেইলরিং প্রোডাক্টস অর সার্ভিসেস টু ম্যাচ দ্য নিডস অফ দ্য টার্গেট কাস্টমার। আমরা ইউনিলিভারকে বলতে পারি কাস্টমার ইন্টিমেসি, দে হ্যাভ কাস্টমার ইন্টিমেসি। অপারেশন এক্সেলেন্স যে নাই আমি এটা বলবো না, কিন্তু একই কোম্পানির ডাবল থাকতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। সো সুপিরিয়র যেটা বলছে সুপিরিয়র ভ্যালু প্রোভাইড করছে এবং সেগমেন্টিং করে, মানে যে যার যেরকম দরকার সেই অনুযায়ী প্রোডাক্টটাকে ডেভেলপ করে সেই প্রোডাক্টটা ওরা বিক্রি করার চেষ্টা করছে। লাস্ট ওয়ান, product leadership, that means refers to a company providing superior value by offering a continuously streaming of leading edge of product and services। একদম আপডেটেড, যারা একদম লিডিং প্রোডাক্ট ডেভেলপ করে, যে ওই সেগমেন্টে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট লিডার্স আর ওপেন টু নিউ আইডিয়া সলিউশন এন্ড ব্রিং দেম কুইকলি টু দ্য মার্কেট। যারা সবসময় টেকনোলজি থেকে লিডিং থাকে, যেমন সোনি টিভির ক্ষেত্রে অলওয়েজ দেখবেন সোনি প্রোডাক্ট লিডারশিপ প্র্যাকটিস করে, অলওয়েজ থাকে। যেমন তারা যে কোনো প্রোডাক্টই ডেভেলপ করুক না কেন, তারা দিন শেষে কিন্তু লিডারশিপ পজিশনে থাকে, কারণ তারাই নতুন টেকনোলজিটা দেখায়, তারাই নতুন টেকনোলজি নিয়ে আসে। এভাবে কিন্তু যেমন আইফোন যেমন নিউ টেকনোলজি নিয়ে আসে, হুয়াও একটা সময় ভালো নতুন টেকনোলজি নিয়ে আসতেছিল। সে এভাবে কিন্তু প্রোডাক্ট লিডারশিপ এক এক ইন্ডাস্ট্রিতে এক এক রকম থাকে। এখন কুয়েশন হচ্ছে কোম্পানি কি অনলি একটা কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস, বেসিক কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস ফলো করবে, যেটা ট্রেসিয়ান ওয়ারাসমা বলেছে? নো, কোম্পানি একটার বেশি ব্যবহার করতে পারে, নো প্রবলেম। একটা কোম্পানি যেমন তার ইন্টিমেসি হতে পারে, আবার সে প্রোডাক্ট ইন্টিমেসি হতে পারে, আবার প্রোডাক্ট লিডারশিপ, তবে মোর দেন ওয়ান প্র্যাকটিস করা একটু ডিফিকাল্ট। সো যেটাকে ইন্টিগ্রেশন করা যায় কোম্পানিগুলো সেইটা ইন্টিগ্রেশন করে। দ্যাট মিনস তার জন্য যেমন অপারেশনাল এক্সিলেন্স কোম্পানিগুলো চেষ্টা করে, প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে অপারেশনাল এক্সিলেন্স ঠিক রাখার জন্য। কাস্টমার ইন্টিমেসিটা তারা অবশ্যই ট্রাই করে, কাস্টমার ইন্টিমেসি যেন পারফেক্ট রাখতে পারে, সেগমেন্টেড করে, এক প্রোডাক্ট দিয়ে সবাইকে স্যাটিসফাইড করার চেষ্টা করে না। লাস্ট ওয়ান, প্রোডাক্ট লিডারশিপ, মার্কেটে যেটা নতুন প্রোডাক্ট আসবে সেটাই ওরা দিবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু ওদের থাকে। Okay, so let's move towards the competitive position. আমরা তো কম্পিটিটিভ স্ট্র্যাটেজি সিস্টেম মোটামুটি একটু দেখলাম। কম্পিটিটিভ পজিশনে আমরা যদি যাই, আমরা জানি মার্কেটে 4 ধরনের আমরা লোকজন খুঁজে পাই বা কোম্পানি খুঁজে পাই। কিছু আছে মার্কেট লিডার, কিছু মার্কেট চ্যালেঞ্জার, কিছু মার্কেট ফলোয়ার, আর কিছু আছে মার্কেট নিচার। ওই এটা দেয়া নাই। আচ্ছা, সো এখন মার্কেট লিডার চিনবো কিভাবে, মার্কেট চ্যালেঞ্জার চিনবো কি, মার্কেট ফলোয়ার চিনবো কি, মার্কেট নিচার চিনবো কি? এটা খুব শর্ট ভাবে
আমি যদি আপনাদেরকে বলি যে মার্কেট লিডার হচ্ছে যে মার্কেটে একটা মার্কেটে যার কাছে 40% শেয়ার থাকে, একটা মার্কেটে যার কাছে মার্কেটের 40% শেয়ার থাকে তাকে আমরা বলছি মার্কেট লিডার। আপনাদের বইয়ে আছে ডায়াগ্রামটা, ফিগার 18.2 আপনি দেখে নিয়ে। মার্কেট চ্যালেঞ্জার বলা হচ্ছে যার কাছে মার্কেটের 30% শেয়ার আছে। মার্কেট ফলোয়ার বলা হচ্ছে যার কাছে মার্কেটের 20% শেয়ার আছে। আর মার্কেট নিচার বলা হচ্ছে যার কাছে 10% শেয়ার আছে। সো মার্কেট লিডার ইজ দ্য ফার্ম উইথ দ্য লার্জেস্ট মার্কেট শেয়ার, যার কাছে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার থাকবে। মার্কেট শেয়ার কি? 100 জনের মধ্যে আমার কতজন কাস্টমার আছে? একটা প্রোডাক্টের কাস্টমার 100 জন, এই 100 জনের মধ্যে আমার কতজন কাস্টমার আছে, এটা হচ্ছে মার্কেট শেয়ার। and leads the market price changes, product innovation, distribution coverage and promotion spending. মার্কেট লিডার শুধুমাত্র যে মার্কেটে তার অনেক কাস্টমার আছে এমন না, বিষয়টা যে তার সবকিছুতে তার অবস্থা কিন্তু অনেক ভালো থাকে। প্রাইসের ক্ষেত্রে দেখবেন তার কাছে কেউই মানে তার ধারে কাছে যেতে পারে না, সে প্রোডাক্ট ইনোভেশনও তার কাছে অনেক বেশি এমফাসাইজ থাকে, সে অনেক বেশি প্রোডাক্ট ইনোভেশন করে। ডিস্ট্রিবিউশন কাভারেজ তার অনেক ভালো থাকে, প্রমোশন স্পেন্ডিং অনেক হাই থাকে। যেমন ইউনিলিভার যে পরিমাণ প্রমোশন করে অন্যান্য কোম্পানি তার কাছে যাওয়ার সুযোগ নেই, বা গ্রামীণ ফোন যে এরকম প্রমোশন করে। সো মার্কেট লিডাররা তাদের সব সব মানে সবগুলো সেগমেন্টে তাদের অবস্থা খুব ভালো থাকে। এন্ড নাম্বার 2 মার্কেট চ্যালেঞ্জার আর ফার্মস ফাইটিং টু ইনক্রিজ মার্কেট শেয়ার, যারা হচ্ছে সেকেন্ড পজিশনে থাকে মার্কেটের এবং যারা অলওয়েজ ফাইটিং করে কিভাবে তার মার্কেট শেয়ারটা বাড়ানো যায়। মার্কেট ফলোয়ার আর ফার্মস দ্যাট ওয়ান্টস হোল্ড অন টু দেয়ার মার্কেট শেয়ার। কথাটা দেখে বোঝা যাচ্ছে মার্কেট ফলোয়ার দ্যাট মিনস যারা শুধু মার্কেটে ফলো করে, যেটা মার্কেটে ফলো করে, যারা মার্কেটের লিডারদেরকে ফলো করে থাকে এবং সে মার্কেটে তার যে শেয়ারটা থাকে সেটার মধ্যে কি স্থির থাকার চেষ্টা করে এবং ওই মার্কেটে সে হ্যাপি থাকার চেষ্টা করে। মার্কেট নিচ মার্কেটিং থেকে আমরা মোটামুটি জানি। আর ফার্মস দ্যাট সার্ভ স্মল মার্কেট সেগমেন্টস নট বিং পারসুয়েড বাই আদার ফার্মস, যারা হচ্ছে মানে স্পেসিফিক একটা স্মল মার্কেট সেগমেন্ট নিয়ে কাজ করে, যারা সব প্রোডাক্ট নিয়ে কি তাদের কোনো মাথা ব্যথা নাই, পচা সাবান, তারা কাজের সাথে কোনো ঝামেলা টামেলাতে নাই। কাপড় দেওয়ার অনেক সাবান আছে, হুইল, চাকা, বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানি নিয়ে, তিব্বত বল সাবান এগুলো নিয়ে আছে, কিন্তু পচা সাবান যেটা আমরা এলাকায় লোকালি পাই, তারা কিন্তু তার ওই যে মানে একটা স্মল সেগমেন্ট নিয়ে তারা বসে আছে। ওকে, সো মার্কেট লিডার একটা বিগ পার্ট, যে চাইলে যে একটা প্রোডাক্টের মার্কেট লিডার হওয়া যায় এমন না। যেমন অনলাইন রিটেলিং আমরা অ্যামাজনকে বলতে পারি মার্কেট লিডার, তারপর আমরা কুক বেভারেজে কোকা-কোলাকে বলতে পারি, দেন আমরা ম্যাকডোনাল্ডস ফাস্ট ফুড, হ্যাঁ, নাইকি অ্যাথলেটিক, ফেসবুককে আমরা সোশ্যাল মিডিয়ার মার্কেট লিডার বলতে পারি, ইন্টারনেট সার্চের মধ্যে আমরা গুগলকে বলতে পারি। সো মার্কেট লিডার হওয়াটা খুব বেশি ডিফিকাল্ট অবশ্যই, কিন্তু মার্কেট লিডার হয়ে সেটাকে সাস্টেইন করা বা ধরে রাখা ইজ কোয়াইট ডিফিকাল্ট। সো এক্সপান্ড টোটাল মার্কেট ডিমান্ড। আমাদের মার্কেট লিডার যদি আপনি সারা জীবন থাকতে চান, বা মার্কেট লিডার যদি আপনি মার্কেট লিডার হিসেবে থেকে যেতে চান, বা যারা মার্কেট লিডার বর্তমানে মার্কেটে আছে তাদের জন্য কিছু স্ট্র্যাটেজি মানে যারা রিসার্চার তারা এখানে ডেভেলপ করেছে, যে এক্সপান্ড টোটাল ডিমান্ড, প্রোটেক্ট দেয়ার কারেন্ট মার্কেট, এক্সপান্ড মার্কেট শেয়ার। তিনটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি একবার শর্ট ভাষায় যদি বলি, এক্সপান্ড টোটাল ডিমান্ড, টোটাল ডিমান্ড হচ্ছে টোটাল মার্কেটের সাইজটা বাড়ানো। ওই একটু আগে যে গুড কম্পিটিটরস ব্যাড কম্পিটিটরস বুঝেছি, দেখেছে এখন যদি গ্রামীণ ফোন নাম্বার অফ মোবাইল ইউজের সংখ্যা যদি আরো বাড়ায়, গ্রামীণ ফোনের কিন্তু লস নাই। হ্যাঁ ঠিক আছে, রবি কিছু কাস্টমার পাবে, পারালিং পাবে, টেলিটক পাবে, কিন্তু গ্রামীণ ফোনের কাস্টমার নেই। এজ এ মার্কেট লিডার হিসেবে তার কাছেও কিন্তু কিছু কাস্টমার আসবে। ঠিক আছে, প্রোটেক্ট দ্য কারেন্ট মার্কেট, অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে মার্কেট শেয়ারটা আছি, নতুন মার্কেট শেয়ার নেওয়ার আগে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার যে মার্কেট শেয়ারটা আছে এটা যেন কোনোভাবে কি করা, মানে এটাকে আমি যেভাবে প্রোটেক্ট করতে পারি। আর নাম্বার 3, এক্সপান্ড মার্কেট শেয়ার, ধীরে ধীরে নিজের শেয়ারটা বাড়াতে হবে। এখন আমি 30% শেয়ার আছে, আমার চেষ্টা করতে হবে 32, 35 কিভাবে যেতে পারি, বা 40% আছে 45 কিভাবে যেতে পারি। এভাবে কিন্তু মার্কেট লিডার স্ট্রেটেজিগুলো ডেভেলপ করা হয়। এখন আমি মার্কেটের টোটাল ডিমান্ডটা বাড়াবো কিভাবে, মার্কেটের টোটাল ডিমান্ড কিভাবে বাড়াবো? মার্কেটের প্রোডাক্ট ডিমান্ড বাড়ানোর জন্য তিনটা বিভিন্ন স্ট্র্যাটেজি আছে কিভাবে টোটাল ডিমান্ড বাড়াতে হয়। নিউ ইউজার্স, মোর ইউজার্স অফ ইটস প্রোডাক্টস। যেমন আমি নিউ ইউজার যদি বলি, আজ থেকে 10 থেকে 15 বছর আগে ছেলেদের কোনো কসমেটিক্স আমি দেখি নাই, কিন্তু এখন কি আছে, প্রত্যেকটা ফেয়ার অ্যান্ড লাভলি থেকে শুরু করে সকল কোম্পানির ছেলেদের মেয়েদের আলাদা আলাদা প্রোডাক্ট আছে। তাহলে ইউজার সংখ্যা বাড়তেছে। আগে ডায়াপার ছিল বাচ্চাদের জন্য, এখন ডায়াপার বয়স্কদের জন্য। তার নিউ ইউজার্স, নিউ ইউজার্সের মাধ্যমে কিন্তু মার্কেটের কি বেড়ে যাচ্ছে। এখন আপনি ছেলেদের জন্য ক্রিম আনলে অন্যান্য কোম্পানি আনবেন এমন না, কিন্তু আপনি মার্কেট লিডার হিসেবে যখন এটা বাড়াবেন তা আপনার কাছেও কিন্তু আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিউ ইউজার্স, নতুন নতুন ইউজার্স, ছেলের আছে এখন মেয়ের নিয়ে আসে, মেয়ের আছে ছেলে নিয়ে আসে, এভাবে নিউ ইউজার্স। এখন নিউ ইউজার্স আমরা যদি নুডলসের কথা চিন্তা করি, নুডলসের যে অবস্থা মার্কেটে আমাদের দেশে গেছে,
রুলস দিয়ে কত কিছু বানানো যায় এটা আমরা জানতাম না। তো এই কোম্পানি চেষ্টা, এবং বিশেষ করে যে রেসিপির অনুষ্ঠানগুলো আছে এই অনুষ্ঠানগুলো ফেসবুক বলেন যেখানে বলেন সব জায়গায় বিভিন্ন ইউজেস দেখায় প্রোডাক্টের, নতুন নতুন ইউজেস, বিভিন্ন ধরনের বিশেষ করে স্পাই মশলার বা বিভিন্ন ধরনের আইটেম যেগুলো আমরা ফ্রোজেন হিসেবে পাই, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নতুন নতুন ইউজেস কিন্তু দেখায় কোম্পানিগুলো। সস আমরা একটা সময় যা শুধুমাত্র সিঙ্গারার সাথে খেতাম, এখন সস কত কিছুর সাথে খাওয়া যায়, এইটা কিন্তু নতুন নতুন ব্যবহার কিন্তু দেখানো হচ্ছে। কফি দিয়ে এখন দিয়ে কেক বানায়। সো নিউ ইউজার্স কোম্পানিগুলো, নিউ ইউজার্স, যেমন আমি নেসকেফের কিছু কয়েকদিন একটা অ্যাড দেখলাম কফি দিয়ে কিভাবে কেক বানানো যায় সেটা দেখাচ্ছে। সো এটাকে নিউ ইউজার্স বলে, নতুন নতুন ইউজার্স দেখানো। এটার মাধ্যমে কি টোটাল মার্কেটের ডিমান্ডটা কিন্তু বাড়ে। মোর ইউজার্স, মোর ইউজার্স তো আমরা ভালো করে জানি। এক সময় টুথপেস্ট কোম্পানি বলতো যে ব্রাশ করেন, ব্রাশ করলে হবে। তারপরে ভালো ব্রাশ হলে 2 বার ব্রাশ করেন, করলাম 2 বার ব্রাশ। এখন বলে যে 3 বার করেন, 3 বার করলাম। এখন বলে যে প্রতিবার খাওয়ার পর পরে ব্রাশ করেন। সো দিস ইজ দ্য মোর ইউজার্স। আমরা যদি ক্রিমের কথা বলি, বলে যে 7 দিন ব্যবহার করেন, প্রতিদিন 2 বার, সপ্তাহে 7 দিন ব্যবহার করতে হবে, তাহলে আপনি ভালো গ্লো পাবেন। সো দিস ইজ মোর ইউজার্স। কোম্পানিগুলো বিভিন্ন ধরনের প্রমোশন স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু কি মোর ইউজার্সের পরিমাণটা বাড়াচ্ছে। এখন মার্কেট লিডার এই কাজগুলো বেশি করে, কারণ সে মার্কেট লিডার, তার প্রমোশনের ক্যাপাবিলিটি বেশি আছে, বাট এটা বাড়ার কারণে কিন্তু তার কোনো লস নেই। মার্কেটকে যদি আপনি মার্কেট লিডার যদি তার মার্কেটের যে শেয়ার সেটা যদি সে প্রোটেক্ট করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? ফিক্সিং এন্ড প্রিভেন্টিং উইকনেস দ্যাট প্রোভাইড অপরচুনিটি টু কম্পিউটার। তার অবশ্যই গ্রামীণ ফোন যেমন নেটওয়ার্ক নিয়ে অনেক বেশি কাজ করছে, যেমন দেখবেন লাস্ট যে অ্যাডগুলো তৈরি করছে সবগুলো নেটওয়ার্ক বেস, ওই দূরে দূরান্তে একদম ইয়ার সাগরের মাঝখানে ছেলে এ প্লাস পাইছে সেটা ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে। সো দিস ইজ হাউ দে ক্যান ফিক্সিং অর প্রিভেন্টিং উইকনেস। কারণ উইকনেসের মাধ্যমেই কিন্তু কম্পিউটার আপনাকে চ্যালেঞ্জ করবে। সো ইউ হ্যাভ টু ফিক্স অর প্রিভেন্ট ইউর উইকনেস, দেন মেনটেন কনসিস্টেন্ট প্রাইসেস দ্যাট প্রোভাইড ভ্যালু। প্রাইসটাকে কনসিস্টেন্ট রাখতে হবে, কারণ প্রাইস এমন একটা জিনিস, 1 টাকা বাড়ানোর কারণে মানুষের অনেক পারসেপশন চেঞ্জ হয়ে যেতে পারে, যদি 1 টাকা অনেক বড় কিছু না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কিপ স্ট্রং কাস্টমার রিলেশনশিপ। কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারলে স্ট্রংলি, সে আপনাকে বিপদের দিনে বা যে কোনো সময় আপনাকে সে কি ভালো একটা রেসপন্স দিবে। বাট যা কিছুই করেন না কেন, আমি এক সময় এইচটিসি ফোন ব্যবহার করতাম, অনেকদিন অনেকগুলো এইচটিসি ফোন ব্যবহার করছি আমি। তো যখন একটা সময় আবার শাওমিতে কনভার্ট হয়ে গেছি, বিকজ কন্টিনিউয়াস ইনোভেশন দিস ম্যাটার। যে কোনো ব্র্যান্ড, একশো মানুষ অনেক স্যামসাং ব্যবহার করতো, এখন স্যামসাং থেকে চলে আসছে। ওয়াই? বিকজ যে কন্টিনিউয়াস ইনোভেশন, নিউ নিউ টেকনোলজি নিয়ে আসবে, আমরা তার দিকে যাব। এটাই নিয়ম। আপনি আমার যতই মার্কেট লিডার হন, আপনি যদি ইনোভেশন না করেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট না করেন, কন্টিনিউয়াস ইনোভেশন না করেন, আপনি কি অবশ্যই সেই জায়গা থেকে আপনি সরে যাবেন। আমি শিক্ষক হিসাবে যতই ভালো পড়াই না কেন, আমি যদি নতুন নতুন জিনিস আপনাদেরকে মানে নিয়ে আসতে না পারি, নিউ নিউ টেকনিক, নিউ নিউ টপিক আপনাদের যদি নিয়ে আসতে না পারি, লাস্ট সেমিস্টার আপনাদের যেভাবে পড়েছি, এখন যদি আরো একটু ভেরিয়েশন নিয়ে না আসতে পারি, আপনারা এক সময় বলবেন আমার ক্লাসের প্রতি আপনাদের ইন্টারেস্ট কমে যাবে। হ্যাঁ, জোর করে থাকবে যদি শিক্ষক থাকতে হবে এরকম, কিন্তু মন থেকে ইন্টারেস্টটা কমে যাবে। সো কন্টিনিউয়াস ইনোভেশন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টুলস টু প্রটেক্ট ইউর কারেন্ট মার্কেট। মার্কেট শেয়ার বাড়ানোর জন্য আপনাকে ইনক্রিজ প্রফিটেবিলিটি উইথ ইনক্রিজিং মার্কেট শেয়ার ইন সার্ভ মার্কেট। আপনি যেই মার্কেটে বর্তমানে আছেন, বর্তমানে যে মার্কেটে আছেন, ওখানে চাইলে আপনি মানে কিছু মার্কেট শেয়ার বাড়াতে পারেন। যেটা আমরা বলছি মার্কেট শেয়ার বাড়ানোর জন্য আপনাকে সার্ভ মার্কেটে প্রফিট বাড়ানোর জন্য, প্রফিটটা কিভাবে বাড়াতে পারেন? হয়তো আপনি প্রোডাক্টের প্রাইসটা একটু ইনক্রিজ করে দিয়ে, হ্যাঁ, ইনক্রিজিং প্রফিটেবিলিটি, কিছু প্রফিটের পরিমাণ বাড়াতেন। প্রোডিউসিং হাই কোয়ালিটি প্রোডাক্ট, হ্যাঁ, কিছু হাই কোয়ালিটি প্রোডাক্ট বের করলেন, বের করে ওখানে একটু প্রাইস হাই দিলেন, ওইটার মধ্যে প্রোডাক্ট ক্রিয়েটিং গুড সার্ভিস এক্সপিরিয়েন্স। এখন আপনি যদি সার্ভিসের পরিমাণটা, সার্ভিসের দিকে ফোকাস করেন, মানুষ কিন্তু প্রোডাক্টের চেয়ে সার্ভিসের প্রতি বেশি, কারণ যেহেতু ইন্টেনজিবল, আপনি কেমন আছেন স্যার, ভালো আছেন, একটা সুন্দর ব্যবহার করলেন, দেখা যাচ্ছে তার কিন্তু কি আপনার প্রতি পার্চেসিং পরিমাণটা বেড়ে যাবে। আমরা কিন্তু ওই ভালো বিহেভ যেখানে পাই ওখানে যাই, সেম প্রোডাক্ট প্রোভাইড করলো। বিল্ড ক্লোজ রিলেশনশিপ, চেষ্টা করতে হবে কাস্টমার সাথে পার্সোনালাইজ সম্পর্ক তৈরি করা, ক্লোজ রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করতে হবে। দেন ইউ মে এক্সপ্যান্ড ইউর মার্কেট শেয়ার। এখন বাকিগুলো আমরা খুব ইজিলি পড়বো। ওইটা বিষয়টা মার্কেট চ্যালেঞ্জারকে যে ইমিডিয়েটলি মার্কেট লিডারের পিছনে থাকে, তার মেইন টার্গেটে থাকে কিভাবে মার্কেট লিডারকে মানে অ্যাটাক করা যায়। তো চ্যালেঞ্জ দ্য লিডার উইথ অ্যান অ্যাগ্রেসিভ বিট ফর মোর মার্কেট শেয়ার। যেমন রবি এখন গ্রামীণ ফোনের পিছে লেগেই আছে, কিভাবে খালি গ্রামীণ ফোনকে সে অ্যাটাক করবে বিভিন্নভাবে, এভাবে কিন্তু বা গভর্নমেন্ট পলিসিতে বিভিন্নভাবে কিভাবে অ্যাটাক করবে। তো তাকে সেকেন্ড মুভার অ্যাডভান্টেজ বলা হয়। তাকে সে মার্কেটে অথবা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ মানে একদম ফার্স্ট বেনিফিটটা সে নিয়ে, মার্কেটের বেনিফিটটা যে পায় তাকে বলছি। চ্যালেঞ্জার্স অবজার্ভ হোয়াট হ্যাজ মেড দ্য লিডার সাকসেসফুল অ্যান্ড ইমপ্রুভ অন ইট। কি লিডার কিভাবে কি করে এবং কি সাকসেসফুল হয় সেটা অনুযায়ী কিন্তু কি চ্যালেঞ্জার স্ট্র্যাটেজি নেয়। সেকেন্ড, মার্কেট ফলোয়ার
প্লে অ্যালং উইথ দ্য কম্পিউটার অ্যান্ড নট রক দ্য বোট। বলা হচ্ছে কম্পিউটারের সাথে সাথে চলে, তাকে ডিস্টার্ব করে না, তার মতো করে সে চলে, লিডারকে লিডারের মতো করে চলতে দেয়। কপি অ্যান্ড ইমপ্রুভ লিডার্স প্রোডাক্টস অ্যান্ড প্রোগ্রামস উইথ দ্য লেস ইনভেস্টমেন্ট। এখন অনেক সময় চ্যালেঞ্জ, সরি আমরা ফলোয়ারে চলে আসছি, সরি চ্যালেঞ্জার্সের জন্য দুটি স্ট্র্যাটেজি আছে। সেটা হচ্ছে সে চাইলে চ্যালেঞ্জার চাইলে সরাসরি অ্যাটাক করতে পারে, অথবা ওই যে বললাম ওই যে অ্যাপলের মতো সে ইনডাইরেক্টলি অন্য একটা ব্র্যান্ড নিয়ে মার্কেটে এন্ট্রি করতে পারে। একটা হলো ফ্রন্টাল অ্যাটাক, ইনডাইরেক্ট অ্যাটাক। ফ্রন্টাল অ্যাটাক হচ্ছে সরাসরি কাস্টমার আমার ওই ওনারা একটা এই প্রোডাক্ট আনছে, আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, সে প্রাইস কমাইছে, আমি প্রাইস কমাই দিলাম, সে অফার দিয়েছে, আমি অফার দিলাম, এরকম ফ্রন্টাল। আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাটাক, সেটা হচ্ছে আমি তার সরাসরি প্রোডাক্ট নিয়ে না আসে ইনডাইরেক্টলি অন্য প্রোডাক্ট নিয়ে আসলাম। মার্কেট ফলোয়ার স্ট্র্যাটেজিস। মার্কেট ফলোয়াররা কারা? মার্কেট ফলোয়াররা হচ্ছে যেটাকে আমরা শাওমিকে বলতে পারি একদম চোখ বন্ধ করে, মোবাইল কোম্পানিতে শাওমিকে আমরা বলতে পারি মার্কেট ফলোয়ার। কেন মার্কেট ফলোয়ার বলতে পারি? বিকজ তারা কিন্তু কোনোভাবেই বড় কোম্পানির সাথে ফাইটে যায় না। যখন আইফোনের ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার্স, আইফোনের ফোনের গেট আপ বা আইফোনের মতো করে, আইফোনের যেইভাবে আইফোন ডিজাইন করে, এই আইফোনের ডিজাইন করে করে কিন্তু ওরা কি ওরা প্রোডাক্টগুলো ডেভেলপ করে, বাট ডেভেলপ করেছে প্রথম দিকে, এখনো করে। এখন এই যে ফলোয়ার স্ট্র্যাটেজি, এটা কি নেগেটিভ? না। এখন অনেক কোম্পানি আছে যে এই ফলোয়ার স্ট্র্যাটেজি করেই কিন্তু মার্কেটে চলে, কপি অর ইমপ্রুভ অন লিডার্স প্রোডাক্ট এন্ড প্রোগ্রাম উইথ লেস ইনভেস্টমেন্ট। অনেক কোম্পানি আছে যারা, যেমন প্রাণের কথা বলি, প্রাণ কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন চকলেটের ক্ষেত্রে কিটক্যাটের মতো করে বানায় ওরা প্রোডাক্ট, ট্রিট বানায়, বিভিন্ন বানায়, বাট ওরা মার্কেটের লিডারদেরকে ফলো করে, মার্কেটের সেম প্রোডাক্ট বানায় না, কিন্তু কি করে ওই কপি করে সেটাকে ইমপ্রুভ করে। সো আপনি কপি করে লিডারের প্রোডাক্টটা কপি করে একটু ল প্রাইসে প্রোডাক্ট নিয়ে আসলেন, যেটা শাওমি করে, আইফোনকে কপি করে কিন্তু ল প্রাইসে নিয়ে আসে, মানে ওই রকম সেম ফিচার্স হয় না কিন্তু এরকম। যেমন আইফোনে কুইক বল আছে, যেমন আপনি দেখবেন শাওমি ফোনে কুইক বল আছে, সে এগুলো কিন্তু ওরা কিছু কিছু প্র্যাকটিস করার চেষ্টা করে, ওরা ফলোয়ার স্ট্র্যাটেজি ব্যবহার করে, ব্রিং ডিস্টিংটিভ অ্যাডভান্টেজ। সেও চেষ্টা করে মানে তার তার মার্কেটে তার যেই অবস্থা সেই অবস্থা সে একটু আলাদা কিছু তৈরি করার জন্য, যে শাওমি অলরেডি প্রুভ করতে পেরেছে। মাস্ট কিপ কস্ট অ্যান্ড প্রাইস লো অর কোয়ালিটি অ্যান্ড সার্ভিস হাই। দেখেন সার্ভিসটা হাই রাখার চেষ্টা করতে হয়, এবং প্রাইসের প্রাইসটা কোয়ালিটি, প্রাইস এবং কোয়ালিটি, কস্ট অ্যান্ড প্রাইস লো অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড সার্ভিস হাই, কোয়ালিটি এবং সার্ভিসটাকে অলওয়েজ হাই রাখার চেষ্টা করে। কারণ না হলে কিন্তু আপনি যেখানে বেশি প্রফিটের কথা চিন্তা করেন যে লিডারের মতো প্রফিট করবো, তাহলে কিন্তু আপনার মার্কেট হারাইতে হবে। ওকে, লাস্ট ওয়ান, মার্কেট নিচার স্ট্র্যাটেজি। মার্কেট নিচার কারা? যারা টোটাল মার্কেটের সাথে কোনো খোঁজখবর নাই, তারা ছোট একটা মার্কেট সেগমেন্ট, যেটা যেটা সিরিসেল করতো, সিডিএমএ মানে ডিফারেন্ট মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে খেয়াল করতো। আমরা যদি মার্কেটে মানে আমরা যদি মানে মার্কেট নিচার এরকম দেখি, আমাদের দেশে মার্কেট নিচার যেমন 50 কথা অলরেডি বলেছি, চিটং এর অনেক ব্র্যান্ড আছে যেগুলো আসলে মার্কেট নিচার হিসেবে কাজ করে, যারা ওই যে লোকাল এলাকায় মানে নিজের নির্দিষ্ট এরিয়ায় কাজ করে। যেমন আমার একটা স্টুডেন্ট একবার বরিশালের একটা চানাচুর এনে খাওয়াইছিল আমাকে, হ্যাঁ, বাগেরহাটে ওই বাগেরহাটে অন্য কোনো চানাচুরি চলে না, শুধু ওই চানাচুরটাই চলে, অন্য কোনো বম্বে টম্বে এগুলোতে এমন কেউই খায় না, শুধু ওই চানাচুরটাই খায়। তো এখন ওই চানাচুরটা যে খায়, এখন এটা কিন্তু মার্কেট নিচার কিন্তু হচ্ছে যে স্পেসিফিক ideal market niche is big enough to be profitable with high growth potential and has little interest from competitors. এখন আপনি যদি বলেন স্যার, আমি যদি বলি আইফোন হচ্ছে মার্কেট নিচার, ছোট মার্কেট সেগমেন্ট নিয়ে কাজ করে, কিন্তু ছোট মার্কেট সেগমেন্ট নিয়ে কাজ করলেও তার কি প্রফিট ওয়ার্ল্ডের 5টা কোম্পানির চেয়ে বেশি। বড় বড় মনে করেন যে শাওমি মোবাইল ফোন বিক্রি করে এক বছরে ধরেন 20 লাখ পিস বা 30 লাখ পিস, সে ফর এক্সাম্পল, কিন্তু সে জায়গায় আইফোন হয়তো বা 5 লাখ বিক্রি করে, কিন্তু এর কয়েক গুণ প্রফিট করতে কে পারে? আইফোন পারে। কারণ আপনি যদি পারফেক্ট নিচ করতে পারেন, মানে আপনার নিচ স্ট্র্যাটেজি যদি পারফেক্টলি আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন আপনার মার্কেটটা, সেটা আপনাকে অনেক বেশি প্রফিট নিয়ে আসতে পারে। কারণ অনেক কোম্পানি আছে যে ছোট ছোট নিচ, যেমন আইফোনের কথা বলি আমরা সবসময়, যে সে ছোট একটা নিচ একটা স্ট্র্যাটেজি সেট করে কিন্তু সে মার্কেটে অনেক ভালো অবস্থা তৈরি করতে পেরেছে। এখন যেটা যেটা ওয়ালটন প্রথমে করেছে, যে ফ্রিজ যখন এনেছে মার্কেটে, তখন নিচ মার্কেটিং গিয়েছে কিভাবে, লোয়ার সেগমেন্টে লো ইনকাম পিপলদের টার্গেট করে সে ফ্রিজ আনছে। তাকে সে কিন্তু সবার জন্য ফ্রিজ আনে নাই, হাই ইনকাম পিপলদের টার্গেট করে ফ্রিজ আনে নাই, সে লো ইনকাম পিপলদেরকে টার্গেট করে ফ্রিজ আনছে। এনে কিন্তু ওই লো ইনকাম সেগমেন্টে কিন্তু তেমন কেউ ফ্রিজ ছিল না, কোনো কোম্পানি কিন্তু লো ইনকাম সেগমেন্টে তেমন ফ্রিজ ছিল না, সে কিন্তু ওই ছোট সেগমেন্টে মার্কেট লিডার, ওই সেগমেন্টে সে কি সবচেয়ে বেশি শেয়ার কিন্তু এটা। নিচ কিভাবে কোম্পানি কখন নিচ সিলেক্ট করে, যখন ওই স্পেসিফিক
সেগমেন্টে সেই তার সবচেয়ে বেশি মার্কেট শেয়ার থাকতে হবে বা থাকে, সেটাকে আমরা বলছি নিশ মার্কেটিং। এখন নিশ মার্কেটিং করার জন্য অনেক সময় কাস্টমার সাইজ গ্রুপ অনেক সময় হয় যে কাস্টমারের সাইজ অনুযায়ী হয়। স্পেসিফিক কাস্টমার যেমন অনেক সময় অনেক স্পেসিফিক কাস্টমার যে শুধুমাত্র আমরা যেমন ডাক্তারদের জন্য অনেকে মানুষ প্রোডাক্ট নিয়ে আসে, অনলি স্পেসিফিক কাস্টমার যে শুধু ডাক্তারদের জন্য সে প্রোডাক্ট আনে, একটা কাস্টমার টিচারদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসে, স্পেসিফিক টার্গেট কাস্টমার যে এই শুধু এই কাস্টমারদের জন্য আমরা প্রোডাক্টগুলো বানাবো। জিওগ্রাফিক মার্কেট হতে পারে, এরিয়া ভিত্তিক ভাবেও কিন্তু অনেক সময় কি করা যায়, নিচ করা যায় যে আমি শুধুমাত্র চিটাগাংয়ের জন্য প্রোডাক্ট বানাবো, আর কোথাও প্রোডাক্ট বানাবো না। কোয়ালিটি প্রাইসের মাধ্যমে নিচ তৈরি করা যায়, যেমন আমারটা একদম খুবই লো কোয়ালিটির প্রোডাক্ট, প্রাইসও কম, কোয়ালিটিও খারাপ। হ্যাঁ, এরকম ভাবে প্রোডাক্ট চাইনিজ মার্কেটে, চাইনিজরা যেই ভাবে মার্কেটকে মানে ডেভেলপ করেছে সারা ওয়ার্ল্ডে, ওরা বলেছে আমরা ল কস্টে প্রোডাক্ট বানাই, আমাদের প্রোডাক্টের কোয়ালিটিও মোটামুটি একটু ল, আমরা একবার ল প্রাইসে দিই, আপনি 5 দিন ব্যবহার করতে পারেন, 10 দিন ব্যবহার করতে পারেন, তাহলে আমাদেরটা নিতে পারেন। অনেক সময় সার্ভিস নিচ অনেকে তৈরি করে, সার্ভিস নিচের মাধ্যমে অনেকে হয় যে সার্ভিসটা এত লস মানে এত 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 নর্মাল সার্ভিস থাকে যে মানে অনেক সময় ল সার্ভিসটা মানে এত এক্সক্লুসিভ সার্ভিস ওরা দেয়। বিভিন্ন হসপিটাল কোম্পানি দেখবেন অনেক স্পেশালাইজ সার্ভিসের মাধ্যমে বা ব্যাংক এগুলো স্পেশাল সার্ভিসের মাধ্যমে কিন্তু আলাদা করে তাদেরকে নিচ মার্কেটে ওরা চলে যায়। আবার অনেকে মাল্টিপল নিচও ব্যবহার করতে পারে, যে আমি মার্কেটও করলাম কাস্টমারও করলাম, বা স্পেশালি দেখা গেছে একজন আছে, যেমন আমরা যদি বলি, যেমন এখন যদি যেমন অনেক 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 রেস্টুরেন্ট যাবেন, যেমন লালমাইতে একটা রেস্টুরেন্ট আছে, ওরা অনলি গরুর মাংস বিক্রি করে, অনলি গরুর মাংস প্রোডাক্ট নিচ, তারা আর কিছু বিক্রি করে না। সো এভাবে কিন্তু মার্কেট নিচ অনেক সময় ডেভেলপ করা যায়। লাস্ট টপিক ফ্রম টুডেজ ডিসকাশন, দ্যাট ইজ এখন ব্যালেন্সিং কাস্টমার কম্পিউটার ওরিয়েন্টেশন। এখন কোম্পানিগুলো যে ভুলটা সবচেয়ে বেশি করে, যে অনেক সময় তারা শুধু কম্পিউটারের দিকে ফোকাস করে, যে কম্পিউটার দিকে ফোকাস করে, যে কম্পিউটার কি করতেছে না করতেছে এগুলা দিয়ে ফোকাস করে। দেখা গেছে এইটা করতে করতে ওরা কাস্টমারকে ভুলে যায়। আবার অনেকে আছে কাস্টমারকে শুধু ফোকাস করে, তারা কাস্টমারকে ফোকাস করতে করতে কম্পিউটার কথা ভুলে যায়, তখন কম্পিউটার তার মার্কেটটা নিয়ে যায়। আবার অনেকে আছে মার্কেটকে ফোকাস করে, যে যেখানে কম্পিউটার এবং মার্কেট কাস্টমার দুইটাকে ফোকাস করা হয়, মার্কেটে কি করতে সেটার উপরে খেয়াল রাখা। সো প্রথম যদি আমি বলি যে আমার ডায়াগ্রামটা দেয় না, হ্যাঁ একবার ডায়াগ্রামে চলে আসে, আপনাকে ব্যালেন্স করতে হবে কাস্টমার এবং কম্পিউটারের ওরিয়েন্টেশনের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে। যেমন আমরা ফার্স্ট দুইটা ডায়াগ্রাম, এখানে একটা ডায়াগ্রাম দেখতেছি কাস্টমার যদি আমরা দেখি যে কাস্টমার সেগমেন্ট আমরা যদি একটু দেখি যে এই ডায়াগ্রামটাতে হচ্ছে আমাদের কাস্টমার সেন্টার, আর এটাকে বলছে আমরা কম্পিউটার সেন্টার। ওকে ফাইন। সো আমরা ফার্স্ট অফ অল দেখি এই প্রোডাক্ট ওরিয়েন্টেশনে দেখি, প্রোডাক্ট ওরিয়েন্টেশনে কি কাস্টমারের দিকেও ফোকাস করা হয় না, কম্পিউটার দিকে ফোকাস করা হয় না, যেটা আমরা ওই যে প্রোডাক্ট আমরা ওই যে সেলিং কনসেপ্ট প্রোডাক্ট কনসেপ্ট করে আসছিলাম। তাদের মেইন কাজ হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করা। অনেক কোম্পানি শুধুমাত্র প্রোডাক্টই ডেভেলপ করে, কাস্টমার কি চাচ্ছে না চাচ্ছে, কম্পিউটার কি প্রোডাক্ট বানাচ্ছে না বানাচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো খবর নাই। তো সেটাকে বলা হচ্ছে আমরা প্রোডাক্ট ওরিয়েন্টেশন। তো কোম্পানিগুলো প্রথমে কিন্তু প্রোডাক্ট ওরিয়েন্টেশন দিয়ে শুরু করে তাদের বিজনেসটা, যে আমরা নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করে ওরা মার্কেটে আসে। তারপর আমরা প্রোডাক্ট ওরিয়েন্টেশন আছে, আমরা কম্পিউটার ওরিয়েন্টেশন। এরপরে ওরা কি করে, প্রথমে ওরা আমি যদি দেখি companies might have the four orientation. First they have might the product oriented, প্রথমে তাদেরকে প্রোডাক্ট ওরিয়েন্টেড হতে হবে, তারা কিন্তু কাস্টমার এবং কম্পিউটারের দিকে তেমন একটা ফোকাস দেয় না। দেন দে মাইট কাস্টমার ওরিয়েন্টেড, তারপরে তারা কিন্তু প্রোডাক্টটা বানানোর পরে তারা যাবে কার কাছে, কাস্টমারের কাছে। কাস্টমার ওরিয়েন্টেডে কি, কাস্টমার ওরিয়েন্টেশনে কাস্টমারকে ফোকাস দেয়, কাস্টমার কি চাওয়া পাওয়া আছে, আমার কাস্টমার কি চায়, তাদের চাওয়া কি পাওয়া কি, তাদের কি কি বিষয় আছে। এখানে কিন্তু কম্পিউটারের কোনো চিন্তাই করা হয় না, যেমন আমরা নুতে আছি এখন। এখানে তার মেইন টার্গেট হচ্ছে কাস্টমারের চাওয়া পাওয়া বা কাস্টমারের যে নিডস এবং ওয়ান্টস গুলোকে ফুলফিল করা। এটা হচ্ছে কি আমার সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে সে যায় কম্পিউটার, এরপর সে কম্পিউটারের কি প্রোডাক্ট আছে, সেই কি প্রোডাক্ট বানাচ্ছে, তার কি অ্যাক্টিভিটিস আছে, সেই কোন কোন বিষয়গুলোকে ফোকাস দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু কি করা হয় কম্পিউটার ওরিয়েন্টেশনের মাধ্যমে সে অ্যানালাইজ করার চেষ্টা করে। যেখানে সে কাস্টমারকে এখানে ফোকাস দেয় না, মেইন তার ফোকাস পয়েন্টটা থাকে কি কম্পিউটার কি করলো, কম্পিউটার কি আনলো, কম্পিউটারের কি খবর, কম্পিউটার সম্পর্কে শুধু অ্যানালাইসিস করে সে। বাট এটাও কি আলটিমেটলি তারকে সলিউশন কখনোই দিতে পারে না। দেন সে যায় মার্কেট ওরিয়েন্টেশনটা কি, যেখানে কাস্টমারকে ফোকাস করা হয়, কাস্টমারের নিয়ে চিন্তা করা হয়, আবার সে কম্পিউটারকেও এখানে কি ফোকাস দেওয়া হয়। দ্যাট মিনস মার্কেট ওরিয়েন্টেশনের মাধ্যমে সে কাস্টমারের চাওয়া পাওয়া কি এবং কম্পিউটারের কি কি অ্যাক্টিভিটিস আছে, কম্পিউটার কি করতেছে মার্কেটে,
সেটা সম্পর্কে খেয়াল রাখে, সেটাকে আমরা বলছি মার্কেট ওরিয়েন্টেশন। A company that pays balanced attention to both customers and competitors in designing and marketing, তার তখন সে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ডেভেলপ করে এই মার্কেট ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে, কাস্টমারের চাওয়া পাওয়া কি এবং কম্পিউটাররা কি কি করতেছে সেটার উপর। বাট যখন সে স্টার্ট করে তখন পুরো ওরিয়েন্টেশন স্টার্ট করে। So hope you all are clear about that. So thank you so much for joining with me in this session, and just we are now we are move forward to our question answer session. Thank you.